সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমার রবীন্দ্রনাথ দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু করছি। গতকালকে আমরা প্রথম পর্ব করেছিলাম আমার রবীন্দ্রনাথ পাললিক সৌরভের আয়োজন। আজকে আমাদের সঙ্গে এখন পর্যন্ত যুক্ত হয়েছেন কবি এবং রাজনীতিবিদ, সংস্কৃতি সংগঠক শওকত আলী জাহিদ, এবং সঙ্গে আরো আছেন কথা সাহিত্যিক এবং চিকিৎসক মৌলিয়া আখন্দ। আমরা আমাদের অতিথিদের কাছে কথা শুনবো এবং আহ, তাদের কথার ভেতর দিয়ে আমরা আহ, আমরা আমাদের নিজস্ব রবীন্দ্রনাথকে খোঁজার চেষ্টা করব। ব্যক্তি জীবনে আহ, একটা রবীন্দ্রনাথকে সাথে নিয়েই আমরা চলি। আমাদের সামগ্রিক আলোচনায় আমরা সবসময় বলি যে রবীন্দ্রনাথ বৈশ্বিক প্রেক্ষাপটে এরকম ভাবে প্রাসঙ্গিক, জাতীয় জীবনে এরকম ভাবে প্রাসঙ্গিক, আমাদের কৃষি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য সকল কিছুতেই রবীন্দ্রনাথের ভূমিকার কথা আমরা বলি। সেই জায়গা থেকে ব্যক্তি আমাদের নিজস্ব জীবনে রবীন্দ্রনাথকে আমরা কিভাবে সাথে পাই, সেই বিষয়টিকে নিয়ে আমরা একটু অনুসন্ধান করতে চাই। আমি শওকত আলী জাহিদকে দিয়ে শুরু করব। শওকত আলী জাহিদ রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। মানে রবীন্দ্রনাথের সঙ্গে তার সাংগঠনিক একটি সম্পর্ক দীর্ঘদিনের। এই সম্পর্কটা তো পরিণত বয়সে এসে। আমি জাহিদ ভাইয়ের কাছে জানতে চাবো রবীন্দ্রনাথের সঙ্গে তার প্রথম পরিচয় কবে, কিভাবে, সেই রকম একটি কিছু স্মৃতি কি তিনি মনে করতে পারেন? মানে তার গান, কবিতা বা কি দিয়ে তার সঙ্গে প্রথম পরিচয় করতো? ধন্যবাদ শোয়েবকে এবং পাললিক সৌরভকে, আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মবার্ষিকীতে আমার রবীন্দ্রনাথ নামে এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয় আসলে গানের মাধ্যমে। আমরা যখন ছোট ছিলাম তখন রবীন্দ্রনাথের গান আমরা শুনতাম। আসলে আমাদের তখন তো এরকম টেলিভিশন বা এখন যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো ছিল না। তখন আমরা দেখতাম কাদেরি কিবরিয়ার কণ্ঠে রবীন্দ্রনাথের গান আমরা শুনতাম। বাংলাদেশের কথা বলছি আমি। তারপরে ইসের কাদেরি কিবরিয়া, এবং যদি আমি কলকাতার শিল্পীদের বলি তাহলে দেবব্রত বিশ্বাস, সাগর সেন, চিন্ময়, এদের কণ্ঠে কিন্তু রবীন্দ্রনাথের গানগুলো শোনা। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আমার সকল দুঃখের প্রদীপ, হ্যাঁ, এই রবীন্দ্রনাথের এই গান দিয়ে কিন্তু আমি আসলে আমার কাছে ওই সময় গানটি খুব শুনতাম এবং কাদেরি কিবরিয়ার কণ্ঠে শুনতাম। তারপরে সাগর সেনের কণ্ঠে শুনতাম, চিন্ময়ের কণ্ঠে শুনতাম। আসলে এই গানের মধ্য দিয়ে কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয়। তারপরে কোন বয়সে? আপনার বয়স কেমন বয়স তখন? কত 7-8-এ পড়ি, 7-8, 6-7-8। এবং তার আগে তো রবীন্দ্রনাথের আমাদের ক্লাস পাঠ্যসূচিতে ছিল রবীন্দ্রনাথের কবিতা। এবং আমার খুব কোন ক্লাসে আমার ঠিক মনে নেই, রবীন্দ্রনাথের কবিতা ছিল আমাদের পাঠ্যসূচিতে, আমরা পড়তাম। রবীন্দ্রনাথের সঙ্গে আসলে পরিচয়, আসলে রবীন্দ্রনাথকে জানতে হলে তো আসলে একটু পরিণত বয়সের দিকে আমাদের যাওয়ার পরে রবীন্দ্রনাথের সঙ্গে আমাদের আসলে মানে পড়াশোনার দিক দিয়ে রবীন্দ্রনাথকে জানার, গান তো এভাবে খুব উপলব্ধি করতে পারতাম না। আসলে রবীন্দ্রনাথের যে কথাগুলো, যে বাণীগুলো, এই বাণীগুলো তো আসলে ওই অল্প বয়সে আমরা বুঝতে পারতাম না, কিন্তু জানতাম যে এটি রবীন্দ্রনাথের গান। আমি খুব যখন আমাদের জাতীয় সঙ্গীতটি হয় আমার কাছে মনে হয় যে রবীন্দ্রনাথের একটি শ্রেষ্ঠ গান, কেন আমি দুটি লাইন বলি যে মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। আমার মনে হয় এর চাইতে ভালো কোনো কথা, এর চাইতে ভালো কোনো বাণী আর নাই, আমার কাছে মনে হয়। আমি রবীন্দ্রনাথকে এইভাবেই উপলব্ধি করি। আসলে রবীন্দ্রনাথ আমাদের জন্য অনেক গান লিখেছেন, কবিতা লিখেছেন, আমাদের জন্য নাটক লিখেছেন, আমাদের জন্য উপন্যাস লিখেছেন।
ছোট গল্প লিখেছেন, রবীন্দ্রনাথ ছবি এঁকেছেন, এসব তো জানা কথা, এসব গতানুগতিক আলোচনা। কিন্তু আমি বলতে চাই যে জীবনে আমাদের জীবনে রবীন্দ্রনাথকে আমি যখন আহ নিজে গুনগুন করি যে আহ, আগুনের পরশমণির ছোঁয়াও প্রাণে, আমার তো চোখে পানি আসে এই গানের সাথে সাথে। আমার আমার মনে হয় যে আমি আসলে একটা আধ্যাত্মিক আহ, জগতের মধ্যে চলে গেছি। রবীন্দ্রনাথের যখন সংকটের সময় যখন রবীন্দ্রনাথের আহ, গান শুনি যে এখন আর দেরি নয়, ধরবো তোরা হাতে হাত ধরবো, এখন তো আমাদের সংকট চলছে। এই যে এই বিষয়গুলো, এগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের রবীন্দ্রনাথকে বোঝার যে বয়স, সেই বয়সটা কিন্তু আমাদের এখন এখন বয়স। ছোটবেলায় কিন্তু রবীন্দ্রনাথ খুব বোঝা যায় না। রবীন্দ্রনাথের লেখাগুলো কিন্তু পড়ে হয়তো আনন্দ পাওয়া যায়, রবীন্দ্রনাথের গান শুনে হয়তো খুব আনন্দ পাওয়া যায়, কিন্তু বোঝা যায় না কিন্তু রবীন্দ্রনাথকে বুঝতে হলে কিন্তু আমাদের এই পরিণত বয়সে আশা ছাড়া রবীন্দ্রনাথকে এখনো বোঝার অনেক, রবীন্দ্রনাথ কি বলতে চেয়েছেন এখন অনেক কিছু আমরা বুঝতে পারি না। তো আসলে এইভাবেই তো আমরা রবীন্দ্রনাথকে সাথে নিয়ে সবসময় চলি। আমি এই যে বিপদকালীন সময় আমি উদাসীন কবিতার কথা নিশ্চয়ই মনে আছে শোয়েবের, উদাসীন কবিতা, এই 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 রবীন্দ্রনাথের যে কথা, আমরা আমাদের লকডাউনের সময় কি এই কবিতার কথা মনে হয় না, উদাসীন কবিতার কথা? আসলে সম্ভব হলে এই যে আজকে বিষয়, এই কবিতা আমি শোনাবো আপনাদের। আচ্ছা এই কবিতা শোয়েবের কাছে শুনতে চাই আমরা। তো আহ, এই যে রবীন্দ্রনাথ, এই রবীন্দ্রনাথ আমার রবীন্দ্রনাথ, আমার রবীন্দ্রনাথের আসলে অনেকটা সময় কিন্তু আমাদের এই দেশে শিলাইদহতে, তারপরে সিরাজগঞ্জের প্রতিসরে, এই যে রবীন্দ্রনাথকে আমরা আহ, চিনছি, রবীন্দ্রনাথের প্রতিনিয়ত আসলে আমাদের জীবনের সাথে কিন্তু রবীন্দ্রনাথ জড়িয়ে যাচ্ছে। কিভাবে আমি একটু বলি, সেটি হচ্ছে যে আহ, রবীন্দ্রনাথের কথা আসলে কিন্তু এই কথাগুলো আসলে আসবে, এতে না আসার কোনো সুযোগ নেই। যে আমি কিভাবে রবীন্দ্রনাথ আমাকে কতখানি অনুপ্রাণিত করে। রবীন্দ্রনাথের কবিতা পড়তে পড়তে আমার ভিতরের যে ভাবনাটা জাগ্রত হয়, সেই ভাবনা থেকেই কিন্তু আমি কবিতা লিখি। রবীন্দ্রনাথের গল্প পড়তে পড়তে আমার ভিতরে যে একটি আলোড়ন তৈরি হয়, সে আলোড়ন থেকেই কিন্তু আমি গল্প লিখি। এবং আমাদের যিনি মৌলি এখন আছেন, উনি, আমার ধারণা যে রবীন্দ্রনাথকে পড়তে পড়তেই কিন্তু আসলে গল্প লেখার একটু অনুপ্রেরণা আমরা পেতে পারি। রবীন্দ্রনাথ তো আমাদের সামগ্রিক জীবনের সব বিষয় নিয়ে লিখেছেন। রবীন্দ্রনাথ কিন্তু আমাদের এই জীবন আচারের যতগুলো পর্ব আছে, সব পর্বের সাথে রবীন্দ্রনাথ জড়িয়ে আছে। রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আসলে আমরা আহ, আমাদের যে রবীন্দ্রনাথ, আমাদের জীবনের সাথে জড়িত যে রবীন্দ্রনাথ, যাকে দিয়ে আমরা উপলব্ধি করতে পারি আমাকে, সেটি হচ্ছে রবীন্দ্রনাথ। কিভাবে আমি বলি, সেটি হচ্ছে আমরা যদি একটা শিক্ষা নিই, অন্তর মম বিকশিত করে অন্তরতর, এই একটি কথা যদি আমরা এটাকেই বিস্তৃত করি আমাদের সারা জীবনে, আমাদের সারা জীবনের জন্য যদি শুধু এইটুকুই পালন করি, এটুকু আমরা ধারণ করি, লালন করি, অন্তর মম বিকশিত করো অন্তরতর, এই কথাটি যদি আমরা বিকশিত করি, লালন করি, তাহলে কিন্তু আসলে আহ, বোঝা যায় যে আসলে আমারই রবীন্দ্রনাথ। ধন্যবাদ। আমি এখন শুনি বললে এখন। আচ্ছা, মৌলির কাছে একই প্রশ্ন। রবীন্দ্রনাথের সঙ্গে প্রথম পরিচয় কবে, কিভাবে, কতটুকু মনে পড়ে? আনমিউট করে নিতে হবে। আনমিউট করে নিতে হবে, সাউন্ড শোনা হচ্ছে না। ধন্যবাদ শোয়েব ভাইয়াকে এবং পাললিক সৌরভকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে রবীন্দ্রনাথের সাথে প্রথম পরিচয় হচ্ছে আমাদের
আহ, রবীন্দ্রনাথের সাথে প্রথম পরিচয় আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে এই কবিতাটি দিয়ে। তো এরপরে হচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে টিভিতে হুমায়ুন আহমেদের একটা ছোট একটা ভিডিও হতো, দেখা যেত যে ওখানে দেখাতো যে হচ্ছে মরণোত্তর চক্ষুদান একটা ভিডিও, হয়তো বা কারো কারো মনে থাকতে পারে। ওইখানে হচ্ছে শিলা আহমেদ আসতো, শিলা আহমেদকে হচ্ছে মরণোত্তর চক্ষুদান করেছিল কেউ একজন, তো সে দেখতে পাচ্ছে। তো তখন হচ্ছে শিলা আহমেদ বলতো আমি দেখতে পাচ্ছি, মা আমি দেখতে পাচ্ছি, বাবা আমি দেখতে পাচ্ছি, হয়তো বা মনে পড়বে সবার। তো ওই সময় একটা গান বাজতো শেষে, আমারে তুমি অশেষ করেছো এমনই লীলা তব, এই গানটা হচ্ছে শেষে হচ্ছে বাজতো। তখন হচ্ছে আমার প্রশ্ন জাগলো যে এটা কার গান, এত সুন্দর গানটা। আমার দাদাকে আমি জিজ্ঞাসা করেছিলাম এই যে আমারে তুমি অশেষ করেছো এমনই লীলা তব, এই লাইনটা আসলে কোথা থেকে এসেছে এত সুন্দর। তখন হচ্ছে দাদা বলেছিলেন যে এটা তো রবীন্দ্রনাথের লাইন, এখানে ব্যবহার করা হয়েছে। তো আসলে সময়ের সাথে সাথে বড় হলাম, আর গল্পগুচ্ছ ছিল আমাদের বাসায় ছোট থেকেই ছিল। আমাদের হচ্ছে বাচ্চাদের শিশুদের রবীন্দ্রনাথ এরকমও একটা বই ছিল, আবার আসল গল্পগুচ্ছটাও ছিল। তো আমি ওই ছোটদেরটা পড়ে আমি গল্পগুচ্ছটাও পড়া শুরু করলাম। তো কিছু কিছু গল্প একটু কঠিন লাগতো, আর কিছু কিছু গল্প না বুঝেও পড়ে ফেলতাম। আবার হচ্ছে কিছু কিছু গল্প খুব মনে দাগ কেটেছিল, ঘাটের কথা, তারপরে হচ্ছে যে পোস্টমাস্টার রতন সেটা। তারপর হচ্ছে গল্পগুচ্ছ যে পড়লাম মনে আছে নষ্ট নীড়, আমি বুঝিনি, হয়তো অনেক কিছু বুঝিনি, কিন্তু আসলে ছোটবেলায় পড়ে ফেলেছিলাম। এরপরে হচ্ছে যখন কলেজে গেলাম, আমি তো হোলি ক্রস কলেজের স্টুডেন্ট, তো ওখানে হচ্ছে আমাদের অ্যাসেম্বলিতে ওই যে কবিতাটা জাহিদ স্যার বললেন যেটা অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, এটা আসলে আমাদের পড়তে হয়, মানে জাতীয় সঙ্গীতের পরেই হচ্ছে এটা আমাদের সবাইকে বলতে হতো একটা শপথ বাক্যের মতো। এটা হচ্ছে আমাদের হলিক্রস কলেজের একটা নিয়ম ছিল, যারা হলিক্রস কলেজের তাদের হয়তো মনে থাকবে। তো এইভাবেই আর কি। আর রবীন্দ্রনাথ হচ্ছে এত বিশাল, আমি সব পড়ে শেষ করতে পারিনি। আমি আসলে জানি না যে আমার রবীন্দ্রনাথ সম্পর্কে আলোচনার যোগ্যতা আছে কিনা। তো শোয়েব ভাই বললেন যে আহ মানে বাইরের কোনো কৃত্রিমতা ছাড়া, পড়াশোনা ছাড়া যে রবীন্দ্রনাথ হৃদয়ে থেকে যায় সেটা নিয়ে কথা বললেই হবে। তো রবীন্দ্রনাথ আসলে সবসময়ই থেকে যায় আমার। সেই প্রথম আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে থেকে শুরু করে প্রথম যখন হচ্ছে আহ আমার জীবন সঙ্গীর সাথে প্রথম যখন পরিচয় হলো, তো ও আমাকে গান আমি শুনিয়েছিলাম যেটা যে আমারও পরানো যাহা চাই, এই গানটা শোনাতাম। তারপরে হচ্ছে বরিশ ধরা মাঝে শান্তিরও বাড়ি, এই গানটা ওর সাথে আমি করতাম, আমাকে শিখিয়েছিল। তো এরকম ভাবে আর কি জীবনের প্রতিটা পর্যায়ে রবীন্দ্রনাথ মিশেছিল। আমার মনে আছে হচ্ছে যখন আমার এসএসসি পরীক্ষা শেষ হয়ে যায় তখন আমি তো আবৃত্তি করতাম, আবৃত্তি ক্লাবের সাথে ছিলাম, আমাদের আবৃত্তি সংঘের নাম ছিল নির্ঝর। তো ওখানে নির্ঝরের স্বপ্নভঙ্গ এই কবিতাটা ওই সময় আবৃত্তি করতাম, শিখেছিলাম। আর এসএসসি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর ছুটিতে একটা কবিতা খুব ভালো লাগতো, এটা অনেকবার আবৃত্তি করতাম, সেটা হচ্ছে ঢাকো ঢাকো মুখ টানিয়া বসন আমি কবি সুরদাস দেবী আসিয়াছি ভিক্ষা মাগিতে। এটা কেন জানি আমার ভালো লাগতো, অনেক কিছু বুঝতাম না হয়তোবা, কিন্তু এটা বারবার পড়তাম, আমার ভালো লাগতো। তো এই আর কি, এভাবে থেকে গেছে। আর আমি তো হচ্ছে আমি বর্তমানে বাচ্চাদের আইসিইউ তে কাজ করি। তো আইসিইউ তে দেখা যায় যে আইসিইউ বা ক্রিটিক্যাল পেশেন্ট, মানে যখন হচ্ছে ডিউটি শেষ করে বেরিয়ে আসি তখন অনেক সময় অনেক ভালো লাগার মুহূর্তগুলো দেখা যায় যে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, কিন্তু রবীন্দ্রনাথের কথায় আসলে ওটা চলে আসে। ওই সময় আমার মনে পড়ে, সেই গানটা আমার এখনো মনে পড়ে, আমারে তুমি অশেষ করেছো এমনও লীলা তব, এটা আমার বারবার মনে পড়ে। আর হচ্ছে নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটা আমার অসম্ভব প্রিয়, এটা আমি এখনো প্রায়ই আবৃত্তি করি, একা একাই আবৃত্তি করি, ভালো লাগে, বেশ ভালো লাগে। আর পরিশোধরা মাঝে শান্তিরও বাড়ি, এই গানটা খুব ভালো লাগে। এটা আসলে এই দুটা জিনিস জীবনের অংশ হয়ে গেছে। আর এই তো মোটামুটি। আচ্ছা, এই যে যেই গানের কথা বললেন, আপনার
জীবন সঙ্গীর সঙ্গে প্রথম পরিচয়ে আমারও পরানো যাহা চায়, এই গান কি কখনো আবার বিরক্তিও দেয় না একটু পরে যখন বলে যে যদি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, বলে তাকে যত সুখ থাক সুখে থাকুক, আমি যত দুঃখ পাইব, এইখানে কি কখনো রবীন্দ্রনাথের প্রতি বিরক্তিও চলে আসে না? এমনি কেন বললো? না, এটা বিরক্তি আসেনি, কারণ আমি বিশ্বাস করি যে যে কোনো সম্পর্ক, যে কোনো ভালোবাসা, বন্ধুত্ব হোক বা জীবন সঙ্গী হোক বা যেটাই হোক, যদি হচ্ছে সেটা আমার থাকে, তাহলে সেটা অবশ্যই আমার কাছে ফিরে আসবে। এবং আমি বিশ্বাস করি যে কোনো সম্পর্কই আসলে হওয়া উচিত মানে ঘুড়ির মতো। ঘুড়িটা হচ্ছে উঠতে দেওয়াই ভালো, সেটাই হচ্ছে হেলদি সম্পর্ক। যদি সেটা আমার জন্য থাকে, নির্ধারিত থাকে, তাহলে অবশ্যই সেটা আমার কাছে ফিরে আসবে। আর যদি সত্যি সেটা চলে যায়, তাহলে সেটা আসলে আমার ছিল না, আমি এরকম বিশ্বাস করি। জাহিদ ভাইয়ের কাছে যাই। আহ স্কুল জীবনে রবীন্দ্রনাথের সঙ্গে গানের মাধ্যমে পরিচয় ঘটলো, তারপরে কলেজ জীবন থেকে রাজনীতি করেন, ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত, এবং রাজনীতির বলা যায় যে সর্বোচ্চ বয়স অনুযায়ী যেই যেই নেতৃত্বের লেভেল থাকা দরকার, আপনি নেতৃত্বের শীর্ষে সবসময় থেকেছেন। এই যে নেতৃত্ব গুণ আপনার ভেতরে যতটুকু এসেছে রাজনীতি করতে, যে সেই জায়গায় রবীন্দ্রনাথ আপনাকে কিভাবে সহযোগিতা করেছে, বা যদি না করে থাকে সেটাও, যে সবকিছু রবীন্দ্রনাথকে করতেই হবে এমনও তো না, অন্য কারোর থেকেও পেতে পারি, রবীন্দ্রনাথ থেকে এই ক্ষেত্রে কোনো সহযোগিতা পেয়েছেন কিনা? হ্যাঁ, এটা আসলে আহ, থাকতেই হবে এটি নয়, যেমন ঠিক, আবার থাকবে এটিও ঠিক। যেমন ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, এই এই যে দেশের প্রতি যে মমত্ব বোধ তৈরির যে জায়গাটা, এই গান শুনলেই মনে হয় না? এই গানের ভিতর দিয়েই তো আসলে আমার মধ্যে দেশপ্রেমের সৃষ্টি। এবং সেখান থেকে রাজনীতি মানে কি আসলে, রাজনীতি গতানুগতিক রাজনীতির চাইতে আমি একটু ভিন্নভাবে চলি, এটি আমার মনে হয় অনেকেই এটি জানেন। আমি কিন্তু গতানুগতিক রাজনীতির সঙ্গে আমি খুব মানে পরিচিত হতে চাই না। আমি একটি রাজনৈতিক সংস্কৃতি নিয়ে চলার চেষ্টা করি, অথবা সংস্কৃতির রাজনীতি নিয়ে চলার চেষ্টা করি। যেমন আমি আমার যারা সদস্য যারা আছে, আমার সংগঠনের সঙ্গে যারা যুক্ত আছে, আমি তাদের সাথে কিন্তু বাঙালির ইতিহাস, বাঙালির সাহিত্য, বঙ্গবন্ধুর জীবনী, নানান ভাবে কিন্তু আমি তাদের সঙ্গে এই আলোচনাগুলো করি। যেমন আজকে আমি আসার আগেই আমরা অনেকে বসা ছিলাম আমার অফিসে, তখন কিন্তু ওই রবীন্দ্রনাথকে নিয়েই আমরা কথা বলছিলাম। যেহেতু আজকে রবীন্দ্রনাথের জন্মদিবস, রবীন্দ্রনাথকে নিয়েই কিন্তু আমরা কথা বলছিলাম। এই যে আমার রাজনীতির ক্ষেত্রে রবীন্দ্রনাথের এই যে ভাবনা, মানে এই যে রবীন্দ্রনাথ ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তারপরে সংকটের বিহবলতা, এই যে এই গানগুলো কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করে। যখন আমরা অনেক অনেক লড়াই সংগ্রাম কিন্তু আমরা মোকাবেলা করেছি, এবং যখন গণজাগরণ মঞ্চ হলো, তখন কিন্তু আমরা রবীন্দ্রনাথের গান গাইতাম আমরা ওই মঞ্চে, তখন কিন্তু আমরা সবাই অনুপ্রাণিত হতাম। এবং আমি এর আগে বলেছি যে রবীন্দ্রনাথ সংকটের সময় সবচেয়ে বেশি আমাদেরকে শক্তি যোগায় রবীন্দ্রনাথ কিভাবে, তার গান দিয়ে। কোন গান দিয়ে? যেমন এখন এখন আর দেরি নয়, ধরবো তোরা হাতে হাতে ধরবো, মানে এখন আর দেরি করা যাবে না, এখন সবাই হাতে হাতে ধরে, এখন এই যে আমাদের এই যে করোনা অতিমারি, এটি যে মোকাবেলা করতে হবে, আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, একসাথে থাকি, আমরা যদি একসাথে মানে সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের মানে মানবিক মানবিক যে একটি সমাজ এখন প্রয়োজন আমাদের এই যে এখন আসলে এই খুব প্রাসঙ্গিক এখন, যে এখন ফেরিঘাটে হাজার হাজার মানুষ এবং ঝুলে ঝুলে সব ফেরিতে উঠতেছে। এটা তো করার কথা না। আমাদের এখন কি করা উচিত ছিল, আমরা সবাই যদি নিজেদের অবস্থান থেকে যদি আমরা বোঝাতে পারতাম যে আসলে এবার ঈদটা না হয় আমরা ঢাকাতেই করি, তাহলে কিন্তু আমাদের এই যে ঈদের পরে যে স্বাস্থ্য মন্ত্রণালয় বললো যে ঈদের পরে যে
করোনার সংক্রমণ বাড়বে, বৃদ্ধি পাবে, এই ঝুঁকির থেকে তো আমরা বাঁচতে পারতাম। তো এখন কি করা উচিত ছিল আমাদের সকলে? ওই যে এখন আর দেরি নয়, ধর্গ তোরা হাতে হাতে ধর্গ, মানে এখন সবাই সবাইকে বোঝানোর চেষ্টা করা যে না ঠিক আছে, এবারের মতো ভাই দরকার না, এবারে আমরা আমরা আমাদের যে যে অবস্থায় আছি সেখান থেকে করি। আসলে এইভাবে কিন্তু প্রতিটা ইসের সঙ্গে কিন্তু রবীন্দ্রনাথকে আমরা পেতে পারি। মানে আমি যদি মনে করি যে আমি রবীন্দ্রনাথকে আহ ধারণ করবো, রবীন্দ্রনাথকে নিয়ে আমি রবীন্দ্রনাথের যে লেখাগুলো আছে, রবীন্দ্রনাথের যে গানগুলো আছে, যে কবিতাগুলো আছে, আমাদের জীবনের সঙ্গে এগুলো আমাদের জড়িয়ে আছে। জড়িয়ে আছে বলতে আমি যদি মনে করি জড়িয়ে আছে তাহলে জড়িয়ে আছে, আর আমি যদি মনে না করি যে না ঠিক আছে রবীন্দ্রনাথকে প্রয়োজন নাই, কোনো রবীন্দ্রনাথ কেন, নজরুল ইসলাম তো আছে, আচ্ছা নজরুল নাই ঠিক আছে, সুকান্ত তো আছে, এরকম চিন্তা কিন্তু করতে পারি। তার সুকান্ত তাদের কি আছে, মৌলিক তো আছে, তাই না? এই এই যে চিন্তাগুলো আছে, এই যে এইগুলো কিন্তু করতে পারি, কিন্তু আসলে প্রাসঙ্গিক ভাবে যে কথাগুলো আসে, প্রাসঙ্গিক ভাবে যে আহ, বাণীগুলো আছে, আসলে তো এগুলো একটা বাণী। এই এই বাণীগুলো তো চিরন্তন, এই বাণীগুলো তো সত্য, এই বাণীগুলোকে যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের জীবন সুন্দর হবে। সেই কারণে এই কথাগুলো বলা, সেই কারণে এই এই বাণীগুলোকে গ্রহণ করা। তো এই যে গ্রহণ করা এবং গ্রহণ না করা, এ দুটোই কিন্তু আমার নিজের। কারণ আমি কি রবীন্দ্রনাথের এই কথাগুলো গ্রহণ করব? গ্রহণ করলে কিন্তু আমার রবীন্দ্রনাথ, আমি যদি গ্রহণ না করি আমার রবীন্দ্রনাথ না। বিষয় হচ্ছে এটি। এখন রবীন্দ্রনাথের বিস্তৃত সাহিত্য, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের ছোট গল্প এত এত আছে, এত এত আছে রবীন্দ্রনাথের। এবং সর্বশেষ যে রবীন্দ্রনাথ একেবারে শেষ বয়সের দিকে এসে চিত্রাঙ্কন শুরু করলেন, আজকে যদি কাব্যকরণ থাকতো তাহলে আমরা তার আলোচনা শুনতে পারতাম। তো এই যে শুরু করলেন, তো মানে বহুমাত্রিক রবীন্দ্রনাথ, বহুমাত্রিক রবীন্দ্রনাথ, এবং আমাদের জীবনের সঙ্গে কিন্তু মেলানো যায় রবীন্দ্রনাথ। হয়তো আরো অনেককে মেলানো যাবে, হয়তো আরো অনেককে মেলানো যাবে, কিন্তু আমরা যেহেতু আজকে আলোচনাটা রবীন্দ্রনাথকে নিয়ে, সেই কারণেই বলা যে রবীন্দ্রনাথ কিন্তু মেলানো যায় আমাদের সাথে। এই মেলানোর জায়গা আমি খুব আমাদের আমার খুব একটা প্রিয় কবিতার দুটি লাইন আছে আমার, রবীন্দ্রনাথের দুটি কবিতা যদি গান গান হয়, কবিতা ওইভাবে হয় না। যেমন আমি বলি, ওই বসেছ শুভ্র আসনে আজি নিখিলের সম্ভাষণে, আশের চন্দনের তিলকে আজি তোমারে সাজায় দিলকে। এই 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 কথাগুলো আর কি, এই এই কথাগুলো কিন্তু আসলে রবীন্দ্রনাথ বলেছেন মানে আমাদের যারা শাসনে থাকেন, মানে এই যে তোমাকে সাজায় কে দিল, জনগণ দিছে, জনগণের দ্বারা তুমি তোমার চেয়ার, তোমাকে তোমারে বলিল কে আজি, তোমার কে বরণ করবে, জনগণ বরণ করছে তোমাকে। এই যে জনগণের প্রতি যে দায়বদ্ধতা, এটাও কিন্তু আমাদের রবীন্দ্রনাথের কাছ থেকে আমরা নিতে পারি, যদি নিয়ে আনি। আমি না নিলে আনিলাম, কিন্তু আসলে যায় না, রবীন্দ্রনাথের কিন্তু আসলে যায় না, কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু এই কথাগুলো লিখেছেন, এই কথাগুলো লিখেছেন, এই কথাগুলো নিয়ে যদি আমরা চলি তাহলে আমার রবীন্দ্রনাথ, আর যদি না চলি তাহলে আমার রবীন্দ্রনাথ না। একদম খুব সহজ। এই যে আসলে আজকে আলোচনা রবীন্দ্রনাথের আরো অনেক অনেক কিছু আছে, অনেক আলোচনা করা যায় রবীন্দ্রনাথকে নিয়ে, কিন্তু আসলে যদি আমার রবীন্দ্রনাথ বলি তাহলে আমার জীবনের আমি গ্রহণ করেছি, আমি গ্রহণ করেছি। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি বলি, কিছু কিছু ক্ষেত্রে আমি যেমন বলি, রবীন্দ্রনাথের গান আছে এত আলো, গানটা এত আলো জ্বালিয়েছু গগনে কি উৎসবের লগনে, এর মাঝে আছে, এর পরে আছে যে তুমি থাকো আমি থাকি আলো, তুমি আপনি আসো আলোর পিছনে। হ্যাঁ, এই যে কথা আমার ঠিক মনে আসলে পরে মনে করে বলবো আমি পরে। হ্যাঁ, এই যে এত আলো জ্বালিয়েছো গগনে কি উৎসবের লগনে, কি উৎসবের লগনে, এই যে এই যে রবীন্দ্রনাথের এই যে কথা, এইগুলো আসলে যদি আমরা মনে করি যে আমার কথা, আমার জীবনের জন্য কথা, তাহলে আমার, এবং আমি আরেকটু বলি, আরেকটি কথা বলি, 2 বিঘা জমির কথা মনে আছে? 2 বিঘা জমি, শুধু বিঘা 2
মোর গুই আর সবই গেছে ঋণে, বাবু কহিলেন বুঝে চলতেন এ জমি লইব কিনে। এটা কি আমাদের সমাজের চিত্র নয়? এটা কি আমাদের সমাজের হচ্ছে না? আমাদের একজন মানে পরাক্রমশালী কেউ কি আরেকজনের বাড়ি দখল করছে না এইভাবে, জমি নিয়ে নিচ্ছে না এভাবে, নিয়ে নিচ্ছে। এটা আমার এই রবীন্দ্রনাথ যে লিখলেন সেই 100 বছর আগে, যে 160 বছর তার জন্ম দিবসে আমরা পালন করছি, এই লেখা কত সালের আমার ঠিক খেয়াল নেই। তো এই এত আগে যে উনি লিখলেন সেটি কি আমার জন্য লেখা নয়? যার জমিটি দখল করে নিয়ে গেল জমিদার, সেই উপনের জন্য লেখা মানে তো আমার জন্য লেখা। এখনো একই রকম খুব প্রাসঙ্গিক কিনা? হ্যাঁ, তা এই জন্যই আসলে রবীন্দ্রনাথ আমার, এই জন্যই আমি রবীন্দ্রনাথকে আমার মনে করি। কেউ মনে না করলে নাও করতে পারে। ধন্যবাদ আপাতত। হ্যাঁ, রবীন্দ্রনাথের এই যে আপনি বলছিলেন আপনার রাজনৈতিক জীবনে ও আমার দেশের মাটি গানের কথা, আমি আরেকটা গানকে একটু উদাহরণ দেই যে আমরা ডিএল রায়ের গান নিয়ে শুনি যে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। রবীন্দ্রনাথ এসে বলছেন জানি না তোর ধনরতন আছে কিনা রানীর মতো। মানে রবীন্দ্রনাথের যেই মা দেশ, ওই যে যেই ছোট নদীর, আমাদের ছোট নদী চলে বাকি বাকি যেই দেশে, সেই দেশকে সেই মাকে রানী হতে হয় না। জানি না তোর ধনরতন আছে কিনা রানীর মতো, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়া এসে। এই জায়গায় হচ্ছে রবীন্দ্রনাথ অনেক বেশি স্বপ্নের জগতের না, বাস্তবে, কল্পনা বিলাসী না, বাস্তবের রবীন্দ্রনাথ। সমাজে যা, সমাজ এবং মানুষের জন্য যা, সেইটা ভেতরে রবীন্দ্রনাথ আমাদেরকে রাখতে চেষ্টা করেছেন। আমরা মৌলির কাছে যাব। আমি এই জায়গাটা, প্রশ্নটা একটু কঠিন হয়ে যাবে কিনা আমি জানি না। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাক্তারি বিষয়ে মৌলির জানাশোনা কতটুকু? এইটা একটু পড়াশোনার বিষয়ই ছিল যদি এটা নিয়ে আলোচনা করতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুরও ডাক্তারি করেছেন, এই জায়গাটা আমার মাইকটা কি আনমিউট করা? না, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? রবীন্দ্রনাথের ডাক্তারির করার অভিজ্ঞতা। রবীন্দ্রনাথ কিন্তু হোমিওপ্যাথি এবং কবিরাজি দুটি চিকিৎসায় উনি মানে পারদর্শী ছিলেন বলা যাবে না, মানে চেষ্টা করেছেন। কনফিডেন্স ছিলেন, উনি নিজে খুব কনফিডেন্ট ছিলেন, উনি ওনার চিকিৎসার উপরে খুবই কনফিডেন্ট ছিলেন এবং বেশ দীর্ঘদিনই ডাক্তারি, উনি নিজেও চিকিৎসা গ্রহণ করেছেন। হ্যাঁ, সেই নিজেও হোমিওপ্যাথি এবং ইসের কবিরাজি চিকিৎসার প্রতি নিজেও সেটি গ্রহণ করেছেন। বলেন মৌলিক। আমার কাছে মনে হয় আসলে 160 বছর আগের কথা, সেটা তো হতেই পারে 150 বছর আগের কথা। 160 বছর আগে না, এই কাজগুলো রবীন্দ্রনাথ করেছেন কিন্তু একবার শেষ বয়সের দিকে। 100 বছর, রবীন্দ্রনাথের প্রথম বয়সের দিকে। আচ্ছা, 100 বছর আগে, তাও সেই গত শতাব্দী। এখন আমার বক্তব্য হচ্ছে রবীন্দ্রনাথের ডাক্তারিটাকে গ্রহণ করা না, কিন্তু ডাক্তারি করতে যে ওনার যে চিন্তা ভাবনা, সেইখান থেকে হয়তো এখনকার চিকিৎসকদেরও নেয়ার আছে। তো তার ডাক্তারি নিয়েও যদি আমাদের ডাক্তাররা পড়াশোনা করেন, আমার ধারণা যে অনেক ইতিবাচক চিন্তা সেখান থেকে পাওয়া যাবে। আমি একটু মৌলির কাছে আসবো। তার বিশ্ববিদ্যালয় জীবনে আমরা শুনলাম যে আবৃত্তি সংগঠন করতেন তিনি। সেই সময়ে আমাদের আবৃত্তি সংগঠনগুলো বা আমাদের অধিকাংশ জায়গাতে আবৃত্তি বা গান, যে কোনো সাংস্কৃতিক সংগঠনগুলো কিছু গতানুগতিক গান বা আবৃত্তিতে আটকে থাকে। আপনার নিজের চর্চায় কেমন ছিল? মানে নতুন কবিতাকে আবৃত্তি করতে আমরা ভয় পাই, আপনি নিজে কি নতুন কবিতা করতেন? মানে নিজের পছন্দে যা ভালো লাগে সেইটা কি আবৃত্তি করেছেন কখনো? না, আসলে আমি তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলাম না, আমি তো মেডিকেল কলেজে পড়েছি। আর আবৃত্তি ক্লাবের সদস্য ছিলাম আমি আসলে ক্লাস 9-10-এ ওই সময়। আর মেডিকেল কলেজে আসলে এতটা সময় তো থাকে না।
তো আমি মেডিকেল কলেজে আমি হচ্ছে উদীচিতে যেতাম আর কি, উদীচিতে গিয়ে আমি গান শিখতাম বা করতাম যেটাই হোক। তো ওই সময় বৈশাখী অনুষ্ঠান উদীচির ওদের সাথে অনুষ্ঠান করতাম। তো মানে চেষ্টা করতাম আর কি, খুব ভালো হয়তো পারতাম না, চেষ্টা করতাম। আর হচ্ছে আমি আসলে স্টেজে অতটা মানে করার সুযোগ পাইনি বা মানে করতে পারিনি পেশাগত বা শিক্ষাগত ব্যস্ততার কারণে। কিন্তু রবীন্দ্রনাথের কবিতা আসলে আমি আবৃত্তি করি, বাসায় করি, সবসময়ই করি, মানে নিয়মিত পড়ি আর কি। মানে আবৃত্তি হয় কিনা সেটা জানি না, কিন্তু আমার নিজের কাছে ভালো লাগে। আর নির্ঝরের স্বপ্নভঙ্গ এটাই আমার বেশি প্রিয়, এটাই বেশি পড়ি। আর এছাড়াও অন্য যেগুলো আছে আমরা কি মানে এখন দেখা যায় হয়তো শুনতে র্যান্ডমলি পারি? একটা পৃষ্ঠা খুলে একটু পড়ার চেষ্টা করি আর কি। আমরা কি নির্ঝরের স্বপ্নভঙ্গ এখন শুনবো? মৌলির কাছে গান শোনার অনুরোধ আছে দর্শকদেরও। হ্যাঁ, গান আগে বিন্দি শোনাবে না আপু কবিতা মনে আগে, হয়। কবিতা আগে শোনাবে, এটা আহ, জাহিদ ভাই কিছু বলছেন? হ্যাঁ, যে যে নির্ঝরের স্বপ্নভঙ্গটা আসলে কি, এই কবিতাটা যারা রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেছেন, আমি আমার ধারণা কি যে তারা সবাই সবাই সর্বপ্রথম এই কবিতাটাই আবৃত্তি করেছেন। হ্যাঁ, তো আচ্ছা, এটাও আমরা হচ্ছে আমাকে একটা হ্যাঁ, মানে ফিল কেন দেয়, নির্ঝরের মানে স্বপ্নভঙ্গ আমি শুনি, আমরা নির্ঝরের মানে স্বপ্নভঙ্গ শুনি। দেখা যায় যে আমি মানে আমি নিজে ইন্সপিরেশন পাই। এখন কে কি করে, আমি তো আসলে ওইরকম পেশাগত মানে আবৃত্তি শিল্পী বা সঙ্গীত শিল্পী কোনোটাই না। আমি তো আসলে বাসায় করি নিজের জন্য, নিজের যেটা ভালো লাগে এটা। এখান থেকে এই কবিতাটার মধ্যে আমার কাছে মনে হয় যে আমি আমার সবকিছু আবার নতুন করে শুরু করব। কিছু একটা হলো না, কোনো একটা ডিউটি খারাপ গেল, বা আজকের দিনে পড়া হলো না, বা আজকের দিনটা খুব খারাপ গেল, তো এই কবিতাটা আমাকে একটা শক্তি দেয়। মনে হয় যে না, আমি শুরু করব, নতুন সকাল তো আসবে, আবার সবকিছু ঠিক হবে। এই কবিতাটা আমাকে সেই শক্তিটা দেয় আর কি। তো এখন এটার জন্যই আমি এটা করি, বারবার করি, ভালো লাগে। কি শুনি আমরা। আজিয়ে প্রভাতে রবির পর, কেমনই পশিল প্রাণীর পর, কেমনই পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বেদনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনির সলিল গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙ রে হৃদয় ভাঙ রে বাঁধন, সাধরে আজিকে প্রাণীর সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা ওড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গেয়ে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর, ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। আমি দুঃখিত, আসলে অনেক ভুলভ্রান্তি হয়েছে। যারা পেশাগত আবৃত্তি শিল্পী এবং উপস্থিত দর্শক সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অনেক ভালোবাসা নিয়ে আবৃত্তিটি করার চেষ্টা করলাম, ভুলভ্রান্তি হলে আসলে ক্ষমা প্রার্থী সবার কাছে। ওই খুব ভালো, খুব ভালোবাসা, ভালো। ভালোবাসাটাই জরুরি। আর হচ্ছে এই ভুলভ্রান্তি মানে
এই কবিতার প্রসঙ্গে মানে জাহিদ ভাইয়ের ওই প্রশ্নের উত্তরে আরেকটু বলি যে হচ্ছে শোয়েব ভাই জানেন মাঝে মাঝে হচ্ছে আমার পেশাগত জীবনের সাথে আমার এই যে সাহিত্যিক জীবন বা লেখালেখির এটা একটা সংঘর্ষ হয় যে হচ্ছে শোয়েব ভাইকে আমি আগে মাঝে মাঝে বলতাম যে ভাইয়া এত ঝামেলা হচ্ছে কেউ পছন্দ করছে না আসলে আর না লিখি লেখালেখি ছেড়ে দেই মানে ভালো হচ্ছে না সবাই মানে অপছন্দ করছে আর কি সবাই নিরুৎসাহিত করছে তো তুমি ডাক্তারি করো লেখালেখি কেন করবা তখন হচ্ছে দেখা যায় যে এই যে নির্ঝরের স্বপ্নভঙ্গের এই যে এই ছত্রগুলো এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এই লাইনগুলো তারপরে হচ্ছে কে সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি এই লাইনগুলো আসলে আমাকে শক্তি দেয় যে না ঠিক আছে আমার এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে আমি কেন সবাইকে জানাবো না কেন সবাইকে কথাগুলো বলবো না এই লাইনগুলো আসলে আমাকে খুবই শক্তি দেয় যে মানে লেখালেখি করতে হবে বা সবাইকে বলতে হবে সবাইকে জানাতে হবে কথাগুলো ভাবনাগুলো স্বপ্নগুলো এই একটা কবিতার মধ্যে আসলে অনেক বেশি স্পিরিট অনেক বেশি অনুপ্রেরণা অনেক বেশি উৎসাহ থাকে আমার জন্য তো এই জন্যই আমি বারবার এটার কাছে ফিরে যাই এবং প্রতিবার নতুন করে মনে হয় যে আমি শক্তি অর্জন করব ধন্যবাদ আমি বোধহয় বেশি কথা বলে ফেলছি না 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 আমি একটু বলি যে আসলে প্রথম দিনের সূর্য সত্তার আবির্ভাবে প্রশ্ন করেছিল কে তুমি, মেলে না উত্তর। আবার বহু বছর পেরিয়ে দিবসের শেষে পশ্চিম সাগর তীরে সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল কে তুমি, উত্তর মেলে না। আসলে এই যে সংকট আসলে এই যে বললেন যে সাংঘর্ষিক বিষয় এগুলো সবার জীবনেই আছে। আসলে কে তুমি এর উত্তর কিন্তু আসলে পাওয়া যাবে না। হ্যাঁ, এটা পাওয়া যাবে না। এটা আমাদের যে তার কাজটা করতে হবে আসলে। হ্যাঁ, আপনি যে আপনার লেখাগুলো তো আমি পড়ি, আপনার বইগুলো আমার কাছে আছে। এবারের বইগুলো আমি সংগ্রহ করেছি অনলাইন থেকে। আমি যেহেতু মেলায় যাইনি, তো এই কাজগুলো করতে হবে। আপনি লেখাবাদ দিলে পরে আসলে অন্য কাজের কি খুব অগ্রগতি হবে? আমার কাছে মনে হয়, আমার কাছে খুব মনে হয় লেখার সময়টা আপনার অন্য কাজ করার সময় না। আমার মনে হয়, আমার ক্ষেত্রে যেটা হয় আর কি, আমি যখন লিখি তখন আর অন্য কাজ থাকে না। অন্য কাজটা আমি অন্য কাজের কিছু মাথায় কাজ করে না। আসলে চিকিৎসা পেশাটা এমন এটা আসলে হচ্ছে 24 ঘন্টাই আমি একজন ডাক্তার এবং দেখা যায় যে আমাদের পড়াশোনা করতে হয় অনেক কিছু করতে হয় তারপর হচ্ছে একজন পুরুষের জীবন আর একজন নারীর জীবনে কিছুটা ভিন্নতা থাকে নারীর কাছে আসলে সমাজ আরেকটু ভিন্ন কিছু প্রত্যাশা করে যে সে পেশাটা যদি রক্ষা করতে পারে সুন্দরভাবে তারপর হচ্ছে বাকিটা সময় সে পরিবারকে দেবে বা সন্তানকে দেবে তো এই জায়গায় আসলে লেখালেখিটা একটু সাংঘর্ষিক কারণ লেখালেখি সাহিত্য বা এই যে সৃষ্টিশীল চর্চা এটা আসলে কতটা মানে অর্থকরী না মানে হচ্ছে সবার কাছে সবার মনে প্রথম এই প্রশ্নটাই আসে যে এসব করে আসলে কি লাভ হচ্ছে মানে পেশার পাশাপাশি পরিবারকে সময় দাও যেটুকু সময় তুমি যদি বা অবসর পাও সেটুকু তুমি পরিবারকে দাও তো লেখালেখি সাহিত্য এই জায়গায় আর কি একটু সাংঘর্ষিক হয়ে যায় এটা আসলে নারী বা মানে নারীর জীবনটা পুরুষের জীবনটা মানে আপনার জীবনের সাথে আমার জীবনটা মিলবে না আর কি এটাই না না নারী পুরুষের প্রশ্ন না। লাভটা হচ্ছে এখানে যে লাভটা হচ্ছে এখানে যে মৌলিক আগুনকে এখন বাংলাদেশের অনেকেই চেনে, ডাক্তার হিসেবে কিন্তু চেনে, লেখিকা হিসেবে। এইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা যে আমি সবসময় বলি আমাদের সমাজে পেশাজীবীদের খুব বেশি দরকার আছে। এটা সত্যি, প্রত্যেকটা পেশাজীবীকে অবশ্যই দরকার, কিন্তু একটা ব্যক্তি মানুষের যেই পরিচয়টা টিকে থাকে সেই পরিচয়টা তার সৃজনশীল পরিচয়। মানে সমাজের লেখকদেরকে মানুষ মনে রাখে, ডাক্তারদেরকে মনে রাখে না। কিন্তু একই রকম ভাবে একই বছরে কতজন ইঞ্জিনিয়ার হলো, কতজন আইনজীবী হলো, এর তালিকা নিয়ে কেউ মনে রাখে না। লেখকদেরকে যত ক্ষুদ্র পরিসরেই হোক কেউ না কেউ মনে রাখে, চিত্রশিল্পী কেউ না কেউ মনে রাখে, সঙ্গীত শিল্পীকে কেউ না কেউ মনে রাখে। কাজেই এই যে মনে রাখে, এই মনে রাখাটারও একটা বড় ভূমিকা কিন্তু সমাজে আছে বলেই মনে রাখে। মানে চিকিৎসক হয়তো সরাসরি সেবা দেন, ইঞ্জিনিয়ার হয়তো সরাসরি সেবা দেন, ডাক্তার লেখকের সেবাটা দেখা যায় না, সঙ্গীত শিল্পীর সেবাটা দেখা যায় না, কিন্তু মনকে একটা অন্যরকম সেবা দেন বলেই তারাই টিকে থাকেন। এই জায়গাটা আমাদের
বোঝায় আসলে দূরত্ব রয়ে গেছে, যে কারণে রবীন্দ্রনাথকে আমরা পড়ি না, রবীন্দ্রনাথকে দরকার মনে করি না আমরা। বইমেলার বেস্ট সেল বই হয় হচ্ছে স্পোকেন ইংলিশ। এই জায়গাটা হচ্ছে ওইখানে যে আমরা গুরুত্ব দেই না আসলে, কিন্তু মনে থাকবে রবীন্দ্রনাথই, টিকে থাকবে রবীন্দ্রনাথই। স্পোকেন ইংলিশের ওই বইয়ের লেখককে 5 বছর পরে কেউ খুঁজবে না, কেউ তখন আবার সমসাময়িক কোন স্পোকেন ইংলিশের লেখক হয়তো বের হয়ে আসবেন, বা স্পোকেন অ্যারাবিয়া কোন লেখক বের হয়ে আসবেন। তো এরকম ঘটনা হচ্ছে সময়ের প্রয়োজনে হবে, কিন্তু সৃষ্টিশীল কাজ যিনি করবেন তিনি টিকে থাকবেন, কেননা তিনি সারা জীবনের সেবাটি দিয়ে দিয়ে যান। এই জায়গাটা হচ্ছে আমি আমার মতো করে মনে করি। আচ্ছা, জাহিদ ভাই কাছে আমি বিষয়টা আরেকটু অন্যভাবে দেখি, যে হচ্ছে শোয়েব ভাই তো জানেন, মানে আমার সাথে শোয়েব ভাইয়ের অনেকদিন ধরে কথা হচ্ছে বা সম্পর্ক। তো আমি হচ্ছে আমার প্রতিটা লেখায় কিছু মানে মেসেজ দিতে চেষ্টা করি বা সবাইকে কিছু বলতে চেষ্টা করি, সমাজের কোনো একটা সমস্যা নিয়ে জানাতে চেষ্টা করি। তো একটা জিনিস যেটা হয় যে আমি আমার লেখা দিয়ে তো ধরে নিচ্ছি, যেহেতু প্রকাশকরা পাণ্ডুলিপি চাচ্ছেন আমার কাছে, ধরে নিচ্ছি যে অন্তত একটা সংস্করণ, একটা এডিশন হয়তো ভালোভাবে শেষ হয়, হয়তো বা দ্বিতীয় এডিশন আসে এরকম। তো হচ্ছে একটা লেখা লিখে তো আমি 500 বা 1000 মানুষের কাছে আমি পৌঁছে দিতে পারছি আমার চিন্তা বা আমার ভাবনা বা আমার স্বপ্ন বা সমাজকে আমি যে পজিটিভ কথাগুলো বলতে চাচ্ছি 500-1000 মানুষের কাছে সেটা পৌঁছে যাচ্ছে। কিন্তু হচ্ছে একজন চিকিৎসক কিন্তু এতটা মানে আমি আমার চিকিৎসক জীবনে কিন্তু এত রোগীকে একসাথে সেবা দিতে পারবো না, মানে আমার কথাগুলো কিন্তু আমি বলতে পারবো না বা ওভাবে বোঝাতে পারবো না। এটা একটা জিনিস। একই সাথে 500-1000 মিনিমাম অন্তত 500-1000 মানুষকে আমি কাভার করতে পারছি বা আমার চিন্তাগুলো মানে একটা চিন্তার জায়গা করে দিচ্ছে, একটা চিন্তার খোরাক দিচ্ছি। তারা ভেবে দেখছেন যে আচ্ছা মৌলি আখন্দের বইয়ে এরকম লেখা আছে, এটা ভেবে দেখা যায়। তো যারা বইটা কিনছেন তারা সেরকম চিন্তা করছেন বা ভাবনা করছেন, কিছু পজিটিভ পরিবর্তন হয়তো বা আসছে সমাজে, বা আমি অন্তত চেষ্টা করে যাচ্ছি। এটা একটা। আর আরেকটা বিষয় হচ্ছে শোয়েব ভাই যে কথাটা বললেন যে এখন আসলে সবই অর্থকরী হয়ে গেছে, স্পোকেন ইংলিশটা হচ্ছে এই বইটা ভালো চলবে বা ভালো বিক্রি হবে, তো সেই হিসাবে বইটা বেস্ট সেলার। তো এরকম ভাবে আমরা সবাই আসলে ক্যারিয়ার ওরিয়েন্টেড, কোন দিকে গেলে হচ্ছে অর্থ বেশি আসবে সবকিছু, তো এভাবে আলটিমেটলি যে ফলাফলটা হচ্ছে সমাজে হচ্ছে মানসিক অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এবং আমরা যেটা দেখি যে আসলে কিন্তু বর্তমান সমাজে একটা অস্থিরতা বিরাজমান, সবার মধ্যে এক ধরনের অস্থিরতা, মূল্যবোধের অবক্ষয়। আমরা কেউ হচ্ছে বেশিক্ষণ কারোর সাথে কথা বলি না, কারো কথা শুনতে আমাদের ভালো লাগে না। বাচ্চারা আগে যেমন আমরা যেমন ছোটবেলায় হচ্ছে বসে গল্পের বই পড়তাম, বাচ্চারা হচ্ছে সেরকম এখন আর পড়ে না। তারা হচ্ছে কার্টুন দেখবে বা টিভি দেখবে, মানে সবকিছু একটা অস্থিরতা। যে কোনো অপরাধ, শোয়েব ভাই স্বীকার করবেন যে আমরা আমাদের ছোটবেলায় এত অপরাধ কিন্তু দেখিনি, এবং এত নৃশংসতা, এত আহ, মানুষের মধ্যে এত নির্দয়তা, এত নির্মমতা, এগুলো কিন্তু আমরা আগে এতটা দেখিনি। এই যে মানুষ আস্তে আস্তে মানে শুধু রবীন্দ্রনাথ না, যে কোনো সাহিত্য, যে কোনো শিল্প, যে কোনো সৃজনশীল কার্যক্রম থেকে যে বিমুখ হয়ে যাচ্ছে, এতে আসলে মানুষের হৃদয়ের যে মানে হৃদিবোধ চর্চার যে জায়গাটা, মানুষের মনের যে নরম যে অংশটা, এটা আসলে শক্ত হয়ে যাচ্ছে এবং মানুষের মধ্য থেকে আসলে সংবেদনশীলতা, সহানুভূতি, সমবেদনা, এই জিনিসগুলো আসলে কমে যাচ্ছে। এখন যদি আমরা কেউ রাস্তায় দেখি যে কেউ কাউকে পিটিয়ে মেরে ফেলছে, আমরা কিন্তু সেটা ফেরাতে যাই না, আমরা ফেসবুক লাইভে চলে যাই বা ভিডিও করি, সেটা পোস্ট করি। আগে যখন হচ্ছে দেখতাম যে আগুন লেগেছে, তখন আগে যেমন সবাই ঝাঁপিয়ে পড়তো সেই আগুন নিভাতে, এখন দেখা যায় মানুষ ফেসবুক লাইভে চলে যাচ্ছে বা ভিডিও করে পোস্ট করছে। তো এই জিনিসগুলো থেকে ফিরে আসার জন্য আমরা কিন্তু সাহিত্য, শিল্প বা রবীন্দ্রনাথ এই এইসব সৃজনশীল দিকগুলোর কিন্তু বিকল্প নেই, এবং এটার প্রভাবটা আসলে চটজলদি দেখা যায় না, কিন্তু একটা দীর্ঘমেয়াদী ক্ষয়িষ্ণু সমাজের দিকে কিন্তু আমরা ধাবিত হচ্ছি। এটা আমার মনে হয় সবাই স্বীকার করবেন যে হয়তোবা চট করে দেখা যাচ্ছে না, কিন্তু 5 বছর, 10 বছর বা 20 বছর পরে হলেও আমরা দেখতে পারবো যে নতুন যে প্রজন্ম আসছে সেই প্রজন্ম আসলে কেমন অস্থির, অনুভূতিহীন, সংবেদনশীলতাহীন। তো আমরা কি এরকম প্রজন্ম চাই, নাকি আমরা আবার রবীন্দ্রনাথে ফিরতে চাই, শিল্প সাহিত্য এই সৃজনশীল দিকগুলোতে ফিরতে চাই? এই বিষয়টা নিয়ে আসলে আমার মনে হয় যে ভাবার সময় এসেছে। দুঃখিত, মনে হয় অনেক সময় নিয়ে ফেললাম।
এই যে যেই বিষয় বলছিল সেইটার সাথে জাহিদ ভাইয়ের কাছে আমি সাউন্ডটা কম পাচ্ছি আমি। সাউন্ড পাচ্ছি আমাদের না একদম। আমাদের দিকে তো সাউন্ড ঠিকই আছে, আমরা আপনার সাউন্ড পাচ্ছি। আমি সাউন্ড পাচ্ছি না একদম। আপনার হেডফোনটা একটু নাড়িয়ে নিন, আপনার ইয়ারপিসটা একটু সাউন্ডটা আমাদের হেডফোন লাগাতে হবে। সাউন্ডটা কেন পাচ্ছি না? সাউন্ডটা ছিল এতক্ষণ। আপনি কি আমাদের প্রশ্ন শুনতে পারেন? হ্যাঁ, আপনার সাউন্ড আমরা ক্লিয়ার পাচ্ছি, কিন্তু আমি পাচ্ছি না। হেডফোন নিয়ে নেন। এখন লাগান। প্রযুক্তির এতটুকু যন্ত্রণা আমাদেরকে মেনে নিতে হবে, কেননা এই যে 3 জায়গায় বসে 3 জন অনুষ্ঠান করছি, কথা বলছি, একত্রিত হওয়ার যে সুবিধাটুকু পাচ্ছি, এই সুবিধাটুকু পাচ্ছি এই ইতিবাচক চিন্তাটিকে ধরে নিয়ে টুকটাক বিভ্রাট ঘটবে, এটা মেনে নিতে হবে। এই এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন বা জানতে চাওয়া, প্রশ্ন শব্দটা না বলে আমরা যেহেতু আলোচনা মুডেই আছি, কথা বলার ক্ষেত্রে আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে, মৌলি যে কথাগুলো বলছিল একটা সামাজিক প্রেক্ষাপট বলে যে এখন আমাদের করণীয় আছে, আমরা কিভাবে সিদ্ধান্ত নিব। আপনি সাংগঠনিকভাবে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ নিয়ে কাজ করেন এবং এটা দীর্ঘদিন ধরে করেন। এই সংগঠনের সঙ্গে আপনার যোগসূত্র কবে থেকে কিভাবে হলো, এবং এই যে সামাজিক অবক্ষয় বা কিছু ঘটছে সেইটা ঠেকাতে আসলেই এই ধরনের সাংগঠনিক কাজগুলো কেমন ভূমিকা রাখছে বলে আপনার মনে হয়? আমার আসলে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সাথে সম্পর্ক দীর্ঘদিন, অনেক বছর। আমি এর আগে সাধারণ সম্পাদক ছিলাম, এখন সভাপতি। এবং আমরা ফরিদপুরে একটা জাতীয় সম্মেলন করেছিলাম 2004 সালে, এবং তখন বাংলাদেশের থেকে প্রায় 450-500 শিল্পী, প্রতিনিধি এবং বাংলাদেশের বুদ্ধিজীবী যত যারা আছেন অনেকেই এসেছিলেন। করুণাময়ী গোস্বামী কিন্তু উনি উদ্বোধন করেছিলেন সম্মেলন। তো আসলে এই রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের প্রথম এবং প্রধানতম কাজ হচ্ছে যে শুদ্ধ রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ। এটি হলো প্রথম এবং প্রধান কাজ। এর মধ্য দিয়ে আসলে কিন্তু আমাদের নিজেদেরকে একটি সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার কাজ। রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের আরো যে কাজগুলো রয়েছে, আমি এখানে অবশ্যই করে আমাকে স্মরণ করতে হবে আমাদের প্রয়াত ওয়াহিদুল হক ভাইকে। ওয়াহিদুল হক ভাই কিন্তু সবসময় বলতেন যে আসলে মানুষ হতে হবে। ওয়াহিদ ভাই ওনার মতো মানুষ তো আসলে বাংলাদেশে খুব কম। কম বলতে কি পাওয়া যাবে কিনা আমার মনে হয় ওয়াহিদুল হকের সমান মানুষ বাংলাদেশে নেই আর কি। একদম একদম নেই। একদম বিশাল একজন সাংগঠনিক ব্যক্তি। উনি কণ্ঠশীলন তৈরি করেছেন, উনি নালন্দা তৈরি করেছেন, উনি রবীন্দ্রনাথের এই শুদ্ধ সঙ্গীত চর্চার ভিতর দিয়ে কিন্তু উনি শুধুমাত্র রবীন্দ্রনাথ, উনি কিন্তু আমাদের বাঙালি সংস্কৃতির সব সেক্টরে উনি কাজ করেছেন এবং আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে দেওয়ার জন্য উনি অক্লান্ত পরিশ্রম করেছেন। উনি চারণের মতো সারা দেশ ঘুরে বেড়াতেন। উদ্দেশ্য ছিল একটি, সেটি হচ্ছে যে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া। আমাদের আজকের প্রজন্মের কাছে যে বিষয়টি আমি খুব ক্লিয়ারলি বলি যে আমাদের এখন বিটিএস নাকি একটি সিরিয়াল আছে, আমাদের বাচ্চারা দেখতেছে এখন, খুব খুব দেখে। এটা তো হওয়ার কথা না, এটা তো হওয়ার কথা না। আমরা আসলে আমাদের সন্তানদেরকে সেই জায়গায় নিতে পারছি। ওরা কেমন করে যেন কথা বলে, যে কথাগুলো আসলে আমার গ্রহণ করতে কষ্ট হয়। ওদের ভাষা যেন কেমন, আমরা যেভাবে কথা বলতাম ছোটবেলায়, আমরা যেভাবে বন্ধু বান্ধব
এবং আমাদের আত্মীয় পরিজনের মধ্যে যে একটা সম্পর্ক ছিল, ওরা কেমন যেন সেই সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ওরা একা হয়ে যাচ্ছে, ওরা একটা মোবাইল নিয়ে বসে থাকে। এই যে এই যে সমাজ, এবং আসলে এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী কিন্তু আমরা। আমরা ওদেরকে রবীন্দ্রনাথ শিখাই না, আমরা ওদেরকে নজরুল নজরুল শিখাই না, সুকান্ত শিখাই না, আমরা ওদেরকে সুনীল শিখাই না, আমরা ওদেরকে শঙ্খ ঘোষ শিখাই না। আসলে আমরা আমাদের, যেমন শেষের দিকে এসে ওয়াইদ ভাই একটি প্রজেক্ট নিলেন যে আমাদের, যেমন শোয়েব যেটি করছো বাতিঘরের ভিতর মাধ্যমে যেটি করেছিল, যে একেবারে এখন যেটি করতেছে পাবলিক সৌরভ স্কুলের মাধ্যমে, সাংস্কৃতিক বিদ্যালয়ের মাধ্যমে, যে বাচ্চাটা তার মতো করে ছবি আঁকে, সে সে কিছু না কিছু করুক, এবং তাকে আমার গাছ চেনানো, তাকে মাটি চেনানো, তাকে ঘাস চেনানো, সে নিজেই চিনে নি, তাকে শুধু সেই পরিবেশটা করে দেয়। এই কাজটি কিন্তু ওয়াহিদ ভাই শুরু করেছিলেন, এই সব কাজটি শুরু করেছিলেন বাংলাদেশের, মানে আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে দেওয়া। এখন রবীন্দ্রসঙ্গীত সম্মেলন প্রস্তুত করতে গিয়ে এই কাজগুলিকে আমরা করতে পারছি। বিষয়টা হলো এইখানে আমি বলতে চাই যে অন্তত একটি কাজ করতে পারছি, সেটি হচ্ছে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের সন্তানদেরকে আমরা তৈরি করতে পারছি, আমরা একটা মেসেজ দিতে পারছি যে আসলে এই রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ একটি অসাম্প্রদায়িক চেতনার জায়গা। এখানে যারা আসবে তাদের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা থাকবে, আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই, দেশপ্রেমের জায়গা থেকে একটি খুব নিবিড় ভাবে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক, যারা বাংলাদেশকে ভালোবাসে, সেই সব মানুষরাই রবীন্দ্র সম্মেলন পরিষদের সঙ্গে যুক্ত থাকবে। আমি বাংলাদেশে বসবাস করব, আর অন্য দেশের প্রতি আমার টান থাকবে, এই এরকম লোকের রবীন্দ্র সম্মেলন পরিষদ সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আমরা রবীন্দ্রনাথের গানের ভিতর দিয়ে, শুধু রবীন্দ্রনাথ গান নয়, নজরুল ইসলামের গানের ভিতর দিয়ে, আমরা আমাদের ডিএল রায়ের গানের ভিতর দিয়ে আমরা কিন্তু এই বিষয়গুলো আমরা আমাদের আগামী প্রজন্মের কাছে কিন্তু আমরা তুলে ধরি। এবং এই সাংগঠনিকভাবে এই কাজগুলো কিন্তু আমরা করি। আসলে এখন করোনা কালের জন্য হচ্ছে না, আমাদের প্রশিক্ষণ হয়, কেন্দ্র থেকে প্রশিক্ষকরা আসেন, তারা প্রশিক্ষণ দেয়, এবং শুধু যে গানের প্রশিক্ষণ দেয় তা না, আমাদের প্রচলন আছে আসলে অন্যান্য অনেক অন্যান্য কবিতা, নৃত্য, তারপরে অন্যান্য চিত্রাঙ্কন, সব প্রশিক্ষণেরও আছে, কিন্তু সেগুলো করা হয় না খুব একটা বেশি, গানটাই বেশি করা হয়, কারণ গানের একটি কম্পিটিশন হয়, কম্পিটিশন গুলো মান পাওয়া যায়, মানে কিছু তো আসলে কিছু একটু পজিশনের বিষয় থাকে, যারা করে এইসব তারা চিন্তা করে যে আমি কম্পিটিশন করে পজিশন পেলে আমার একটু নাম হবে, সুনাম হবে, এই তো আসলে মানুষের একটা স্বাভাবিক চাহিদা, তাই না? এগুলো থাকে, তো তার ভিতর দিয়ে কিন্তু আমরা চেষ্টা করি যে আমাদের সন্তানদেরকে আগামী প্রজন্মকে গড়ে তোলার জন্য সুন্দর হবে। কিন্তু আসলে আমরা বর্তমান এই করোনাকালীন সময় আমাদের যে ক্ষতিটা হয়ে গেল আমাদের বাচ্চাদের জন্য, সেটি হচ্ছে যে তারা আসলে স্কুলে যাচ্ছে না, তারা বাসায় বসে অনলাইনে কি ক্লাস করা যায়, আসলে কি পরীক্ষা দেওয়া যায়, এসব আসলে কোনো মানে আছে বলে আমার কাছে মনে হয় না। তবু আমার বাচ্চারাও দেয়, সবার বাচ্চারা দিচ্ছে। তো এবং আসলে যে আমাদের যে সাংস্কৃতিক চর্চা, আমাদের যে সৃজনশীলতা, সেইগুলোর কাছে কিন্তু আমরা নিতে পারছি না। যেমন আমার গল্পের বইটা আমার মেয়েকে বললেও কিন্তু সে আচ্ছা ঠিক আছে বাবা আমি পড়বো, কিন্তু পড়ে না। এই যে বিষয়টা, হ্যাঁ, কিন্তু এই যে এই বিষয়গুলো আসলে কিন্তু আমাদের খুব ভয়াবহ বিষয়ের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে আমাদের প্রজন্ম। এখান থেকে আসলে আমরা সাংগঠনিকভাবে এখন তো কাজ করছি না, যেহেতু আমরা গত বসন্ত উৎসব করলাম, সে তুমি তো জানো একটা বিশাল প্রোগ্রাম হলো। জাহিদ ভাই, নেটওয়ার্ক কি আটকে গেল? জাহিদ ভাই সম্ভবত নেটওয়ার্ক জটিলতায় পড়েছে। এটা অন্তর্জাল অনুষ্ঠানে
অহরহই ঘটে থাকে, কিছু করার নেই। আশা করি খুব দ্রুতই সংযুক্ত হবে। আমরা একটুখানি আমি জানি না জাহিদ ভাই শুনতে পাচ্ছে কিনা। জাহিদ তো ভাই সেই শুনতে মানে পাচ্ছেন? এই যে অনলাইন প্রোগ্রামের প্রতি আমি বলছিলাম, অনলাইন অনলাইন প্রোগ্রামের প্রতি মানুষের কিন্তু আগ্রহ বেশিক্ষণ ধরে, খুব বেশিক্ষণ ধরে শুনতেও চায় না আসলে। এই জন্য আমরা তো আমাদের সাংগঠনিক কাজটা করছি। এখন একজন প্রশ্ন করেছিলেন, মানে লিখেছিলেন কি নাসরিন না কি নাম ওনার, যে আগে তো ফরিদপুরে সাংস্কৃতিক কর্মকাণ্ড অনেক হতো, এখন সর্বশেষ তো আমরা কয়েক বসন্ত উৎসব বললাম, তার আগে তো দেখো আলাল সাহিত্য পুরস্কার। এই আলাল সাহিত্য পুরস্কার তো একটা বিরাট প্রোগ্রাম বাংলাদেশের জন্য। বাংলাদেশে যারা মৌলিক এই ধারণা আছে কিনা আমি জানি না, আপনার আলাল সাহিত্য পুরস্কার নাম শুনেছেন? আলাল সাহিত্য পুরস্কারটা বাংলাদেশের বাংলা একাডেমির পরের পুরস্কার হচ্ছে আলাল আলাল সাহিত্য পুরস্কার, এবং একটি নিরপেক্ষ সাহিত্য পুরস্কার। আমাদের আমরা মৌলি আরেকটু বয়স হলে শুনবে, মৌলি আরেকটু বয়স হলে শুনবে, কারণ সংস্কার এবং আরেকটু বয়স হইলে সকল লেখকের আলাদা সাহিত্য পুরস্কার পাওয়ার লোক তৈরি আসলে হয়। আমরা, হ্যাঁ বললাম মৌলি আরেকটু বয়স হইলে আলাদা সাহিত্য পুরস্কার সম্পর্কে আসলে জানবে। আমি এত ব্যস্ত থাকি, এটা আসলে শোয়েব ভাইয়া জানেন যে হচ্ছে আমার মানে তবে ডিউটি, মৌলিক লেখাও এখন পড়াশোনা, ভালো আমি আমার করি। বাচ্চাটা ছোট, মানে আমি যে এত যতটুকু করে এটাই আসলে মোর দেন এনাফ, যথেষ্টর চেয়ে বেশি। আচ্ছা, দুজনই আপনারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আলোচনা করছিলেন, ভবিষ্যৎ প্রজন্ম শিশুদের কথা বলছিলেন। আপনাদের দুজনের কাছে চাওয়া থাকবে ছোটদের জন্য লেখার বিষয়। জাহিদ ভাই শুরু করেছেন ছোটদের রবীন্দ্রনাথ, ছোটদের বঙ্গবন্ধু দিয়ে। মৌলিও তার ইট রঙের বাড়ি একটি বই ছিল, সেটিকে দ্বিতীয় সংস্করণে কিশোর উপযোগী করে তোলার চেষ্টা করেছে, কিছু বয়স্ক বাক্যদের জন্য যে সকল বাক্য রাখা যায় সেগুলো ঝেড়ে ফেলে। আপনাদের কাছে অনুরোধ থাকবে ছোটদের জন্য লেখার, ছোটদের জন্য ভালো লেখার খুব অভাব আমাদের দেশে। রংচঙা বই আছে, শিশুতোষ ভাষা নাই। শিশুতোষ ভাষা যারা ছোটদেরকে অনুভব করতে পারেন তাদের দ্বারাই সম্ভব। আপনারা যেহেতু ছোটদেরকে নিয়ে ভাবেন এবং ছোটদের নিয়ে কাজও করেন জাহিদ ভাই, কাজেই ছোটদের উপযোগী ভাষায় খুব কম বই আছে, প্রচুর রঙিন বই আছে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই যে রঙিন বই, আকর্ষণীয় বই আছে, কিন্তু সেই বইটা ধরার পরে পড়ার পরে আসলেই সেখানে শিশুতোষ ভাষা কতটুকু এটা নিয়ে ভাবার আছে। কাজেই আপনাদের কাছে তাদের জন্য লেখার অনুরোধ থাকবে, এবং রবীন্দ্রনাথ নজরুল সহ যেই মনীষীরা তাদের জীবনীয় শিশুতোষ ভাষায় লেখা খুব জরুরি। কেননা ছোটদের রবীন্দ্রনাথ, ছোটদের নজরুল, ছোটদের বঙ্গবন্ধু এরকম শিরোনামে শত শত বই আছে বাজারে, যার প্রতিটাই বড়দের লেখাগুলোকে সংক্ষিপ্ত করে ছোট করে দেয়। বড়দের জন্য যে ভাষায় লেখা হয় সেই ভাষায় লিখে একটু ছোট করে দেওয়া হয়েছে। এই জায়গা থেকে বের হয়ে সহজ সরল ভাষায়, শিশুতোষ ভাষায় কতটা পারা যায় সেই চেষ্টাটা আপনারা করবেন, এবং এই গুণী মানুষদেরকে, মনীষীদেরকে আমাদের সন্তানদের সঙ্গে পরিচিত করে দিতে নিজেরাও ভূমিকা রাখবেন, এরকম একটি চাওয়া থাকবে। মৌলির কাছে একটু পরে গান শুনবো, তার আগে আমি একটু শুরুতে যে উদাসীন কবিতার কথা জাহিদ ভাই বলেছিল, আমি একটু উদাসীন কবিতা শোনাবো, তারপরে মৌলির গান শুনবো। হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নেই কাহারও কিছুতে, মন নাকি মোর কিছুতেই নাই কিছুতে, নির্ভয়ে ধাই সুযোগ কুযোগ বিছুরি, খেয়াল খবর রাখি নে তো কোনো কিছুরই, ওপরে চড়িতে যদি নাই পাই সুবিধা, সুখে পড়ে থাকি নিচুতে, থাকি নিচুতে, যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়িনে কো ভাই ছাড়িনে, তাই বলে কিছু কাড়াকাড়ি করে কাড়িনে, যাহা যেতে চায় ছেড়ে দিই তারে তখুনি, বকিনে কারেও শুনিনে কাহারও বকিনে, কথা যত আছে মনের তলায় তলিয়ে, ভুলেও কখনো সহসা তাদের নারী নেই, মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নুপুরের মতো বেজেছি চরণে চরণে, আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে,
সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে, অশ্রু মাখিয়া রুচিয়াছি কত মালিকা, রাঙিয়াছি তাহা হৃদয় শোণিত বরণে। এতদিন পরে ছুটি, আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া, ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া। যার বেড়ি তারে ভাঙা বেড়িগুলি ফিরায়ে বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি। কত ফুল নিয়ে আসে বসন্ত, আগে পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলেন চয়নে। মধুকর সমছিনু সঞ্চয় প্রয়াসী, কুসুম কান্তি দেখি নাই মধু পিয়াসী। বকুল কেবল দলিত করেছি আলসে, ছিলাম যখন নীলিন বকুল বকুল শয়নে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরিছে আমারই পিছুতে। সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে, দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে। যখন ছেড়েছি উচ্চে উঠার দুরাশা, হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে, পেয়েছি নিচুতে। মৌলির গান শুনবো। ভাইয়া, আপনার এত সুন্দর আবৃত্তির পরে আমার গান শুনলে সবাই পালায় যাবে। শুনতে পাচ্ছি না ভাইয়া, মিউট করা। বললাম গান শোনার অপেক্ষায় আছে অনেকেই। আচ্ছা, আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি গান অনেক ভালোবাসি। আমাকে যারা জানেন ব্যক্তিগতভাবে, আমার জীবন সঙ্গী গানের সাথে আছে। ও হচ্ছে পেশাগত শিল্পী, প্রফেশনাল শিল্পী। তো আমি শিখেছি, আমি উদীচীতে গিয়েছি মেডিকেল কলেজে থাকতে। আমি চেষ্টা করেছি অনেক ভালোভাবে শিখতে, কিন্তু আসলে নিয়মিত চর্চা না থাকার কারণে অতটা ভালো হয় না। তারপর আমি চেষ্টা করব। মিমি আপু আরো অনেকেই বলেছেন করতে, আমি চেষ্টা করছি যথাসম্ভব নিখুঁত ভাবে করতে। তারপরেও ভুল ত্রুটি যদি হয়ে যায়, আমি সত্যিকারের যারা রবীন্দ্রসঙ্গীত শিল্পী সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ধরা মাঝে শান্তির বাড়ি, ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লই আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় লই আছে দাঁড়ায়, ঊর্ধ্বমুখী নরনারী, ধরা মাঝে শান্তির বাড়ি, ধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও প্রসারী, ধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি,
বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। ধন্যবাদ সবাইকে, চেষ্টা করলাম, ক্ষমা করে দিবেন আশা করি ভুল ত্রুটি গুলো। আর এই গানের সাথে আমার কিছু মানে অনেক সুন্দর সুন্দর স্মৃতি জড়িত আছে। এই গানটি আমি আমার জীবন সঙ্গীর সাথে করতাম, এবং হচ্ছে আমার শ্বশুরও থাকতেন, উনি হারমোনিয়াম বাজাতেন, আমরা তিনজনও একসাথে অনেক সময় একসাথে বসে করেছি। এই গানটা আসলে আমার জীবনের সাথে অনেক বেশি করে জড়িয়ে আছে। শোয়েব ভাইকে ধন্যবাদ, পারলিক সৌরভকে ধন্যবাদ, আর এত মানুষের সামনে গান করতে পেরে খুব ভালো লাগছে, আমার প্রিয় গানটি শোনাতে পেরে। আপনাকেও ধন্যবাদ। আমরা আর অল্প কিছুক্ষণেই শেষ করব। আমরা জাহিদ ভাইয়ের কাছে যাব। জাহিদ ভাই কি তার গান করবো? হ্যাঁ, গান। জাহিদ ভাই তো গান করেনি। জাহিদ ভাই আহ, জাহিদ ভাই গান মন থেকে গাওয়া গান, মানে একেবারেই মন খুলে যে কোনো জায়গায় জাহিদ ভাই গান গেয়ে ফেলেন। জাহিদ ভাই গান শোনালে আমরা খুবই আনন্দিত হব। তাই চাচ্ছিলাম কবিতা, ঠিক আছে। আমি কিন্তু মানে মৌলের চাইতেও খারাপ গাই, বলে নিয়েই যাচ্ছি। মানে মৌলির চাইতেও খারাপ গান বলে কি আপনি প্রথমে একটু বললেন যে মৌলি বেশি ভালো গায় নাই, খারাপ গাইছে? না না না, তা না। আপনি কেমন গান আমি জানি, শোনা ফেলেন, বাকিরাও জানুক। আচ্ছা, আমি চেষ্টা করি একটু একটু। হ্যাঁ, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, এ আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। 4 লাইনই গেলাম। আচ্ছা, যে কবিতা শোনাইতে চাইছিলেন সেই কবিতাটুকু শুনি। কবিতা রবীন্দ্রনাথের কবিতা আমার কাছে নাই এখন, মানে বইটা এখন আনতে কাছে রাখতে মনে নেই। আমি কি আমার একটা কবিতা শোনাতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। আমার আমি দোলন বাড়ি কবিতাটাই শোনাই। শোনান। আমার কবিতা দোলন বাড়ি। এই বাড়িটা খুব মনে হয় চেনা, হৃদয় বলে অনেক দামি ভালোবাসায় কেনা, খিড়কি পরে উদমুঠ খোলা উঠোন, এই বাড়ির অষ্টাদশী মেয়ে, ভালোবাসার নামটি ছিল দোলন। উঠোন পরে চৌবাচ্চার পাড়ে, লজ্জাবতী লকলকিয়ে বাড়ে, ভালোবাসায় ভরতো আমার মন, জানতো সবাই, জানতো না দোলন। সকাল সাজে নিত্য আসা যাওয়ায়, বিনুনি তার দুলতো মাতাল হাওয়ায়, বুকের ভিতর উথাল পাথাল ঢেউ, ভালোবেসে জীবন রাখি বাজি, আমি জানি আর জানে না কেউ। কোথা থেকে হঠাৎ কি যে হলো, আকাশ জুড়ে কালো মেঘে ছায়, ভিন দেশের এক রাজপুত্তুর এসে দোলন নিয়ে স্বপ্নপুরী যায়। এই বাড়িতেই থাকতো আমার মন, ভালোবাসার নাম ছিল দোলন, ভেঙে গেল সকল মিলন মেলা, হৃদয় আমার ছিন্ন ভিন্ন করে, হারিয়ে গেল আমার দোলন বেলা। এই বাড়িটা তাই তো অনেক চেনা, এই বাড়িটাই ভালোবাসায় কেনা, এই বাড়িটা হৃদয় মোড়া, স্বপ্ন সাথের বাড়ি, এই বাড়িটার নাম দিয়েছি ভালোবেসে স্বপ্ন দোলন বাড়ি। ধন্যবাদ। ধন্যবাদ জাহিদ ভাইকে। আমরা শেষের দিকে আমরা শেষ করব আজকে। আপনারা দুজন আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। আমরা চেষ্টা করেছি ভারী কথায় না যেয়ে বরং আমাদের ভেতরের যেই রবীন্দ্রনাথ, আমাদের অন্তরের রবীন্দ্রনাথ, তাকে খানিকটা নিজেরাই নাড়াচাড়া করে দেখতে, যে
আমাদের ভেতরে রবীন্দ্রনাথের বসবাসটা কেমন। অনেক বেশি তাত্ত্বিক কথায় গেলে যেটা হয়, রবীন্দ্রনাথ আমার ভিতরে আছে কিনা এইটা আলোচনা না করে রবীন্দ্রনাথ এই ক্ষেত্রে প্রাসঙ্গিক, সেই ক্ষেত্রে প্রাসঙ্গিক, এরকম আলোচনায় চলে যাই। আমি চেয়েছিলাম যে আমার ভেতরে তার প্রয়োজন এবং সে আসলে আমার প্রিয়জন কতটা, এইটা একটু নাড়াচাড়া করে দেখতে। সেই নাড়াচাড়ার চেষ্টা কতটুকু সফল কতটুকু ব্যর্থ এটা আসলে দর্শক শ্রোতারা বলবেন। আমি যেই প্রসঙ্গটি দিয়ে শেষ করব সেটি আবার একটু সামগ্রিক প্রেক্ষাপটে। রবীন্দ্রনাথকে আজকের দিনে অনেকেই বলতে চান যে এত বেশি রবীন্দ্র করা দরকার নাই, তার এত প্রয়োজন নাই। কিন্তু তাকে প্রয়োজন কোথায়? গত কয়েকদিন ধরে আমাদের জাতীয় সবচেয়ে আলোচিত বিষয়ের একটি বিষয় হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কেটে ফেলা, প্রকৃতি এবং উন্নয়ন, প্রকৃতি বনাম উন্নয়ন, এই সংঘর্ষ আমাদের চলছে। প্রকৃতির সঙ্গে উন্নয়নের এক দ্বন্দ্ব চিরকালই আছে। এখনকার সময়ে এটি প্রবলভাবে দেখা যাচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে, এবং বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যান তো আমাদের সকলের আবেগকেও নাড়িয়ে দিয়ে গেল। একটা ছোট উদাহরণ রবীন্দ্রনাথ এর উন্নয়ন এবং প্রকৃতি ভাবনা। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে যেই বিল্ডিংগুলি করেছেন, বা সে এখন পর্যন্ত যেই বিল্ডিং করার নির্দেশনা, দোতলা ভবনের চেয়ে বেশি কোনো ভবন সেখানে করা যাবে না, এটি নিষেধ। রবীন্দ্রনাথ সেই নিষেধটি করে গেছেন। এটা একটা স্থাপত্য ভাবনা এবং প্রকৃতির সমন্বয় থেকে, যে গাছের ছাদে, বিল্ডিং এর ছাদে উঠে গাছের ছাদ যেন দেখতে না হয়। গাছের ছাদ, উনি এই ছাদ শব্দটি ব্যবহার করেছেন তার লেখায়। গাছের ছাদ অবশ্যই ভবনের ছাদের চেয়ে উঁচু হতে হবে। এই যে একটি অদ্ভুত সুন্দর ভাবনা, উনি কিন্তু বলেননি যে তুমি টিনের ঘরে থাকো, কুড়ে ঘরে থাকো, বিল্ডিং করো না, মানে উন্নয়ন বিরোধী উনি না। একতলা ভবন করেই থাকতে হবে এই পর্যন্তও না, কিন্তু অবশ্যই গাছ, যেখানে যত উঁচু গাছ আছে সেই গাছের তুলনায় তার ভবনটি ছোট হতে হবে। অর্থাৎ বিল্ডিং এর ছাদে উঠে গাছকে যেন ছোট না মনে হয়, নিচু না মনে হয়। এই যে প্রকৃতি এবং স্থাপত্যের একটা উন্নয়নের ভাবনা, এই তার সমগ্র জীবনে আসলে এইরকম ভাবে আমাদেরকে দেয়ার অনেক জায়গা আছে। আমরা এই ভাবনা নিতে পারি না বলে আমরা মনে করি তাকে দরকার নেই, সে তো কিছুই না, সে এমন কি কটা গান লিখছে, কবিতা লিখছে, কি না কি করছে, প্রবন্ধ লিখছে, কিন্তু জীবনের প্রতিটা ক্ষেত্রে একটা গাইডলাইন রবীন্দ্রনাথ আমাদেরকে দিয়ে গেছেন। মানে উন্নয়ন বলি, কৃষিক্ষেত্র বলি, জেনে হোক না জেনে হোক। গতকালকে তপন দা বলছিল যে কৃষক যে আলু চাষ করছে সে জানে না, কিন্তু সেও তো না জেনে রবীন্দ্রনাথকে দ্বারাই উপকৃত হচ্ছে। যে ক্ষুদ্র ঋণ এনজিও সারা দেশে প্রচলিত, যার দ্বারা অসংখ্য মানুষ উপকৃত হচ্ছে, মানুষ জানে না, সে না জেনেও রবীন্দ্রনাথের দ্বারাই উপকৃত হচ্ছে। আসলে রবীন্দ্রনাথ তাকে প্রভাবিত করছেন, রবীন্দ্রনাথ তার সঙ্গে থাকছেন। অর্থাৎ আমরা স্বীকার করি বা না করি, জেনে হোক বা না জেনে হোক, রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে আছেনই। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য ছিল আমাদের সঙ্গে রবীন্দ্রনাথ ব্যক্তি আমার সঙ্গে কিভাবে আছেন সেটি একটু নিজেরা জানার চেষ্টা করা। সেই জানার চেষ্টা থেকে চিকিৎসক রবীন্দ্রনাথকে নিয়ে চিকিৎসক জানার চেষ্টা করবে বলে আশা করি। সংগঠক শওকত জাহিদ বেশি সাংগঠনিক চর্চার জন্য রবীন্দ্রনাথ থেকে অনুপ্রেরণা নেবেন। পাললিক সৌরভে যে বই প্রকাশ করে থাকে সেখানেও একটু আগেই রবীন্দ্রনাথের শিশু ভাবনা থেকেই আমি আপনাদের দুজনের কাছে অনুরোধ করছিলাম শিশুতোষ বই লিখে দেন। রবীন্দ্রনাথ কিন্তু যখন তার শান্তিনিকেতনে স্কুল করতে গেলেন তখন দেখলেন যে শিশুদের উপযোগী ভালো বই নাই। উনি লিখছেন আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ওনার শৈশবে কিন্তু এরকম নদী উনি দেখেননি। উনি যেই জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে, তার আশেপাশে এরকম নদী নাই। উনি এই নদী দেখেছেন পরিণত বয়সে বাংলাদেশে এসে। সেই বাংলাদেশে এসে দেখা নদীর জ্ঞান থেকে উনি ছোটদেরকে ওই বৈশাখ মাসে হাঁটু জল থাকা নদীর সঙ্গে পরিচিত করছেন, যেটি রবীন্দ্রনাথ তার অসংখ্য তার লেখায় বলেছেন যে আমি যে ছোটবেলায় বই পড়েছি সেখানে যে বাংলাদেশের রূপ, বাংলা বলতে যে প্রকৃতির রূপ পড়েছি, সেই রূপ তো আমি জোড়াসাঁকোতে পাইনি। ঠাকুরবাড়ি জোড়া যেই পরিমণ্ডল, সেখানে আমি সেই বাংলা দেখিনি। বইতে যে বাংলা আমি পড়ি সেই বাংলা আমি শান্তিনিকেতনেও পাইনি। সেই বাংলা আমি পেয়েছি পূর্ববঙ্গে এসে, শিলাইদহেতে এসে। বইয়ে পড়ার যেই প্রকৃতি, সেই প্রকৃতিটাকে পেলেন
এবং শান্তিনিকেতনের শিশুদের জন্য সেই প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার কথা বললেন। অর্থাৎ সমগ্র জীবনে জেনে না জেনে আমরা রবীন্দ্রনাথ থেকে নিচ্ছি, সেই নেয়াটাকে আরেকটু জেনে যদি নেই, একটু সচেতনভাবে নেই, তাহলে এই যে দ্বন্দ্ব, উন্নয়ন বনাম প্রকৃতি দ্বন্দ্ব আমাদের ভিতরে তৈরি হচ্ছে, এই দ্বন্দ্বগুলোর একটা সহজ সমাধান পথ হয়তো আমরা বের করে ফেলতে পারি। আজকে যারা এতক্ষণ দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে ছিলেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একটা মিনিট হ্যাঁ, কথা নিশ্চয়ই। বলছি সেখানে, যে জমিদার রবীন্দ্রনাথ, জমিদার রবীন্দ্রনাথ কিন্তু জনগণের রবীন্দ্রনাথের রূপান্তরিত হয়েছে। জমিদার রবীন্দ্রনাথ তৎকালীন সময়তে জমিদারি প্রথার যে একটা মানে একটা অত্যাচারী, প্রজাদের প্রতি অত্যাচারী একটা মনোভাব, সেইখান থেকে কিন্তু রবীন্দ্রনাথ একটি মানবিক রবীন্দ্রনাথ হয়ে উঠেছিলেন। এবং তার রচনায়, তার লেখায়, তার চারিত্রিক যে গুণাবলীগুলো আমরা দেখি, যে যে তখন কিন্তু আমরা বুঝি যে আসলে রবীন্দ্রনাথ আমাদের জীবনে কত প্রয়োজন। আজকে যে গাছ কাটার কথা বলা হলো উদ্যানে, সরোয়ার্দী উদ্যানে, আমি জানি না যে কোন চিন্তা থেকে এগুলো করা হচ্ছে। আমাদের ফরিদপুরে দেখলাম অনেকগুলো গাছ, অনেক বয়সী বৃক্ষ, যেগুলো দীর্ঘদিন ধরে আমাদের ছায়া দিত, কেটে ফেলা হচ্ছে। আসলে না কেটে উন্নয়ন করা সম্ভব নয়? সম্ভব। একটু পাশ কাটিয়ে একটু একটু আজকাল তো অনেক রকম ডিজাইন করে বিল্ডিং করা যায়, করলেই হয়। আসলে আসলে মানুষের চিন্তার জায়গাটাই নষ্ট হয়ে গেছে, ইচ্ছা। তো আমাদের রবীন্দ্রনাথ কিন্তু এই জায়গাটায়, আমি তো আগেই বলছি যে আমার রবীন্দ্রনাথ যদি আমি গ্রহণ করি তাহলে আমার, আর গ্রহণ না করলে আমার না। তো যারা এটা করে তারা রবীন্দ্রনাথ গ্রহণ করে না, যার জন্য বলে যে রবীন্দ্রনাথের কিসের প্রয়োজন। রবীন্দ্রনাথকে জানেই, রবীন্দ্রনাথকে জানলে আর কথা বলতে পারতো না কিসের প্রয়োজন। মৌলি কিছু বলবেন শেষ? আসলে আমি তো ওরকম আলোচক না, তারপর পাললিক সৌরভকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কারণ আমার অনেকদিন পর আসলে কিছু ভালো সময় কাটলো রবীন্দ্রনাথের সাথে। আবার হচ্ছে কবিতা আবৃত্তি করলাম, গান করলাম এত মানুষের সামনে, জানি না কেমন হয়েছে। শোয়েব ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর কথা বলে বা ভাবনাগুলো আপনাদের সাথে ভাগাভাগি করতে পেরে অসংখ্য অনেক ভালো লাগবে। এই ভালো লাগার অনুভূতিটা আমাকে অনেক বেশি প্রেরণা দেবে। আর শোয়েব ভাইয়ার কথার প্রসঙ্গে আমি বলতে চাই যে হচ্ছে আমাদের ছোটদের জন্য যেটা আসলে বয়সন্ধিকালের বাচ্চাদের, যে 14-15 বছর বয়সের যে বাচ্চাদের, ওই বাচ্চাদের আসলে মানসিক স্বাস্থ্য, এই জিনিসটা আসলে সব জায়গাতে একটু অবহেলিত। ওদের উপযোগী বই নেই। তো আমার যে বইটি পাললিক সৌরভ থেকে এসেছে, আলোকের এই ঝর্ণাধারায়, এটি আসলে ওদের লক্ষ্য করে, ওদের টার্গেট করে আমি লিখেছিলাম। তো যারা আপনারা অনুষ্ঠানটি দেখছেন তারা এই বইটি সংগ্রহ করতে পারেন বয়সন্ধিকালে শিশুদের জন্য। এবং আমার ইট রঙের বাড়িটা প্রথমে, এটা আসলে বড়দের জন্যই লিখেছিলাম, কিন্তু ইট রঙের বাড়ি বইটা আমি আসলে অনেক রিভিউ পেয়েছি আমার পাঠক যারা কিনেছেন তাদের স্কুল পড়ুয়া বাচ্চাদের কাছ থেকে। 8, 9, 10 এই বাচ্চারা পড়ে ফেলেছে এবং হচ্ছে তাদের মাদের বাবাদের মেসেঞ্জার থেকে আমি এরকম মেসেজ পেয়েছি যে আমার বাচ্চাটা বলছে যে আম্মু, বাবু, আন্টিকে বলো এরকম বই আরো লিখতে, বইটা ভালো হয়েছে। তো আমি চিন্তা করলাম যেহেতু বাচ্চারা এটা পড়ে ফেলছে, তার মানে নিশ্চয়ই এটা বাচ্চাদের ভালো লাগার বিষয় আছে। তখন আমি আবার নতুন সংস্করণে, দ্বিতীয় সংস্করণে আমি বড়দের সবকিছু সরিয়ে আবার পুরোপুরি হচ্ছে ওই বয়সন্ধিকালের যে বাচ্চাদের 8, 9, 10 বা ক্লাস 7 এরকম বাচ্চারাও করেছে, তো ওদের জন্য করে ফেলেছি। ওখানে আসলে বড়দের কিছু নেই। আর ছোটদের জন্য আমি লিখেছি, আমার আছে ইতিমধ্যে আমি লিখেছি প্রায় তিনটা চারটা আমি লিখে ফেলেছি। তো এখনো আসলে বই আকারে মানে পাণ্ডুলিপি দিতে সাহস পাইনি, কারণ আসলে একটা বই করতে মানুষ কিনবে কিনা, প্রকাশকের লস হবে কিনা, এই চিন্তাটা মাথায় রাখতে হয়। তো শোয়েব ভাইয়ের সাথে আমি বলেছিলাম, শেয়ার করেছিলাম, আমি লেখার সাথে সাথে শোয়েব ভাইকে বলেছিলাম যে ভাই আমি তো বাচ্চাদের জন্য লিখেছি, তারপরে এটা কি করা যায় কিনা। তো শোয়েব ভাই আমাকে উৎসাহ দিয়েছেন, ওনার মনে আছে কিনা জানি না। তো আমার পরিকল্পনা আছে। তো হয় কি প্রথমেই বাচ্চাদের জন্য লিখলে ওটা আসলে
মানুষের কাছে পৌঁছাতে দেরি হয়। তো আমি আসলে চাচ্ছিলাম যে প্রথমে একটা মানে মানুষ আমাকে লেখক হিসেবে আগে গ্রহণ করুক, একটা পরিচিতি হোক, তারপর আমি অবশ্যই বাচ্চাদের জন্য লিখবো। এটা আমার আসলেও ইচ্ছা ছিল শোয়েব ভাই বলার আগেও, এবং আছে। আমি চেষ্টা করব, কারণ আমার ঘরে তো বাচ্চা আছে আমি জানি, এবং হচ্ছে আর এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদেরকে আমি মানে মা হিসেবে, মায়ের জায়গাটি থেকে, মানে চিকিৎসক, কথা সাহিত্যিক এই পরিচয়ের বাইরে আমি একজন মা। আমি সেই সেই পরিচয় থেকে আমি একটু অনুরোধ করতে চাই যে আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে বই দেবেন। আমি আমার বাচ্চার বয়স যখন যখন ও বসতে পারে আর কি, উইথ সাপোর্ট বা উইদাউট সাপোর্ট বসতে পারে, 6 মাস 8 মাস বয়স থেকে আমি ওকে বই দিতাম। শক্ত পৃষ্ঠার বই পাওয়া যায়, সেগুলো দিতাম। তো সেগুলো পড়তো, মুখে দিত, ছিঁড়তো, কামড়াতো, খেলতো। তো তারপরেও তার মধ্যে একটা প্রবণতা হয়ে গেছে যে না, বই হচ্ছে একটা খেলার জিনিস, বই একটা আনন্দের জিনিস। তো এরপর এখন তার বয়স 5 পার হয়ে গিয়েছে, 6 বছরের কাছাকাছি। এখন বই সে আমার কাছে বই নিয়ে আসে, বা আমরা প্রতিদিন একটা সময় আমরা বই নিয়ে বসি, বই নিয়ে আমরা একটা সময় পার করি, সে বানান করে পড়ে। আমি আবার মাঝে মাঝে বলি যে এটা আমি পড়তে পারছি না মা, তুমি একটু পড়ে দাও তো, তখন ও আবার পড়ে দেয়। আমরা ছবি দেখি, বাচ্চাদের বই আছে, কম আছে, তারপরেও খুঁজলে পাওয়া যাবে, খুঁজলে যে একেবারে পাওয়া যাবে না তা কিন্তু না। আমি পাললিক সৌরভে আমি যতবার গিয়েছি, শোয়েব ভাইয়ের হয়তো বা মনে থাকতে পারে, আমি কিন্তু কিনেছি। আমি আমার নিজের জন্যও বই কিনেছি, আমি আমার বাচ্চার জন্যও বই কিনেছি। বই কেনার বাজেট আমি আমি বলবো যে আমাদের বাচ্চাদের জন্য, আমাদের নতুন প্রজন্মের জন্য এই যে স্ক্রিন টাইম, খাওয়ার সময় যে একটা মোবাইল ট্যাব এই যে দেওয়াটা, এটা চেঞ্জ করে, এটা বদলে আমরা যদি বই দিতে পারি, এটার কিন্তু ফলাফল ভালো বই খারাপ হবে না, এটা সবাই স্বীকার করবেন। আমি আমার বাচ্চাকে, আমি কতটুকু পেরেছি জানি না, আমি তো চিকিৎসক, আমি সবসময় বাসায় থাকতে পারি না, সবসময় আমি একাই যে আমার বাচ্চার সব করি তা পারি না। অনেক সময় অন্যরা হয়তো বা দিয়ে দেয়, কিন্তু আমি চেষ্টা করি, আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টাটুকু করি যে আমার বাচ্চাকে স্ক্রিন টাইম থেকে মুক্ত রেখে বইয়ের দিকে ফেরাতে, এবং আমি কিছুটা হলেও পারছি। এবং আপনারা যারা অভিভাবকরা, যাদের বাসায় সন্তান আছে, ভবিষ্যৎ প্রজন্ম আছে, যে বয়সেরই হোক, আপনারা চেষ্টা করবেন বই বা রবীন্দ্রনাথ বা শিল্প সাহিত্য এই দিকগুলোতে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে ফিরিয়ে আনতে। আমরা আশা করি যে হঠাৎ করে দেখতে পাবেন না কোনো ফলাফল, কিন্তু 5 বছর, 10 বছর, 20 বছর পরে হলেও একটা ফলাফল আপনি অবশ্যই দেখতে পাবেন, যে আপনার সন্তানের মধ্যে, আপনার ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে একটা সংবেদনশীলতা, একটা সৃজনশীল মন আপনি খুঁজে পাবেন। এই ফলাফলটা আপনি কয়েক বছর পরে দেখতে পাবেন। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, এই অনুষ্ঠানের আয়োজকদেরকে, এবং যারা দর্শক শ্রোতা কষ্ট করে অনুষ্ঠানটি দেখেছেন, আমাদের সাথে থেকেছেন এবং মন্তব্য করে আমাদের উৎসাহিত করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করব যে আপনারা প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না, এবং যার যার ঘরে থাকবেন, এবং একান্ত প্রয়োজনে যদি বের হতেই হয়, আমরা সবাই জানি যে মাস্ক পরে, সামাজিক দূরত্ব মেনটেন করে আমরা বের হব, এবং অবশ্যই আমরা হাত ধুয়ে ফেলবো, নাকে মুখে চোখে হাত দেবো না। চিকিৎসক তো এইটুকু আমার আমার বলার দায়িত্ব ছিল। আমি চাই আমরা যারা এই অনুষ্ঠানটি দেখছি, আমরা সবাই ঋদ্ধ মানুষ, সংস্কৃতি মনা মানুষ, শিল্প সাহিত্যের সাথে জড়িত মানুষ। আমি বিশ্বাস করি এইটুকু আমরা সবাই মেনে চলবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মৌলিকে। আমরা, জাহিদ ভাই কিছু বলবেন আর? আমি ধন্যবাদ দিই শুধু, আমিও এই সাথে সাথে আমি আবেদন জানাই আমাদের যারা দেখছেন তাদেরকে, যে স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন, হাত ধুন। আপনার মানে এই করোনাকালীন সময়ে যেগুলো সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার সেগুলো গ্রহণ করুন। আর ছোটদের জন্য লেখার চেষ্টা অব্যাহত আছে। আশা করছি যে ছোটদের জন্য লেখা থাকবে, লেখা হবে ইনশাল্লাহ। আর ধন্যবাদ জানাই পাললিক সৌরভকে আমার একটি আয়োজনের সাথে আমার মতো মানুষকে যুক্ত করার জন্য। এবং মৌলি আকন্দ, আমি ওনার প্রথম বইটি ইট দেয়ালের বাড়ি, না ওই বইটিও আমার কাছে আছে, আমি পড়ছি এবং রিভিউ করার একটু করার চেষ্টা করেছিলাম, মানে কিছুটা লেখার পরে আর কেন কোনো কারণে হয়তো আর এগোয়নি লেখা, তবে আমি রিভিউ করবো ইনশাল্লাহ। আর পরবর্তী যে বইগুলো আপনার এবার এসেছে সেই বইগুলো কিন্তু আমি সংগ্রহ করেছি। তো আপনাকেও ধন্যবাদ যে আপনার সঙ্গে আজকে যুক্ত হলাম।
কথা হলো, আপনার গান শুনলাম, এবং সর্বশেষ হচ্ছে পাললিক সৌরভ শোয়েবকে। শোয়েব আমার প্রতিটি বইয়ের সাথে শোয়েবের হাতের ছোঁয়া। তো সেই কারণে শোয়েবকে অসংখ্য ধন্যবাদ। আর একজন লোককে ধন্যবাদ দিতে হবে, তিনি কখনোই আমাদের সামনে আসেননি, তিনি হচ্ছেন হযরত ভাই। উনি যদি অনুষ্ঠানটি দেখতে থাকেন তাহলে আমি আপনাকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। হযরত ভাই দেখতেছেন, হযরত ভাই যে শুরুতেই শুভকামনা জানাই। শুভকামনা। হযরত ভাইকে আমরা অভিনন্দন জানাই যে আপনি অনেক কষ্ট করে এই করোনাকালীন সময়ে আপনি সারা মেলায় ছিলেন, এবং আপনি প্রতিদিন ছবি দিয়েছেন, আপলোড করেছেন, আমরা দেখেছি। তো আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। এবং এবার আমার একটি বই ছিল, তো ঋতিক প্যালেস একটি গল্পের বই ছিল। তো আর কি, সবাইকে ধন্যবাদ। আসলে আমার রবীন্দ্রনাথ সবসময় আমার সংস্কৃতির, আমার অসাম্প্রদায়িকতার, আমার একটি সমৃদ্ধশীল বাংলাদেশের, আমার একটি উন্নত বাংলাদেশের, আমাদের আগামী প্রজন্মের জন্য আমি সবসময় মনে করি আমার রবীন্দ্রনাথ আমার, এবং আমার রবীন্দ্রনাথ যদি আমার রাখতে পারি তাহলে আমার আগামী প্রজন্ম অবশ্যই করে একটি সুন্দর, একটি মানবিক প্রজন্ম হিসেবে গড়ে উঠবে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জাহিদ ভাইকে। আগামীকালকে রাত 10টায় আমার রবীন্দ্রনাথের শেষ পর্ব, তৃতীয় পর্ব। সাথে থাকবে এই সময়ের পাঠকপ্রিয় দুজন কথা সাহিত্যিক, মিমি রহমান এবং সঞ্জানা আলম, এবং একজন চিত্রশিল্পী থাকবেন, আহসান আহমেদ। এই তিনজনকে নিয়ে আগামীকালকে তাদের রবীন্দ্রনাথের সঙ্গে আমরা পরিচিত হব, এবং পাঠক যারা দর্শক তারাও তাদের নিজেদের রবীন্দ্রনাথকে এই অনুষ্ঠানগুলোর ভেতর দিয়ে নিজেদের ভেতরের রবীন্দ্রনাথকেও হয়তো একটুখানি খোঁচা দিয়ে দেখবেন, একটুখানি জানতে চিনতে বুঝতে চেষ্টা করবেন। এই আশা রেখে আজকের মতো শেষ করছি এখানে। সকলকে ধন্যবাদ।